আমরা কি শুরু করব? জি স্যার। না, কিন্তু মাত্র 23 জন এসেছে। or we should wait for another couple of minutes. একটু ওয়েট করা যেতে পারে স্যার। আর 1-2 মিনিট ওয়েট করি। স্যার আমাদের তো এই এক্সটেনশন এখন আরো 30 তারিখ পর্যন্ত বেরোল, মানে টাইম এক্সটেন্ড হইলো। আইসিবি কি কোনো ভাবে মানে চিন্তা ভাবনা, আপনার কি কোনো আইডিয়া আছে স্যার কিরকম চিন্তা ভাবনা চলছে এক্সামের ব্যাপারে? এক্সামের ব্যাপারে আসলে আইসিবি ওইভাবে চিন্তা ভাবনা জানা যাবে না, কারণ কাউন্সিল মিটিং হবে তারপর। বাট আমি আপনাদেরকে যেটা বললাম, এক্সাম আসলে জুলাইয়ের শেষে হওয়ার আগে হবে না আর কি। হ্যাঁ, কারণ এটা পসিবল না, কারণ আপনার এই যে আরেকটা সেশন হবে রেগুলার সেশন, তারপরে হচ্ছে আপনার এক্সাম হবে। রেগুলার সেশন বলতে কি যে এরকম স্পেশাল ক্লাস নাকি ওই নরমালদের যে ক্লাস? রেগুলার ক্লাস, রেগুলার শেষ হয়নি এখনো, এই জন্যই তো আপনাদেরকে এত হারিডলি শেষ করতেছে। বুঝতে পেরেছি। আর আইসিবি কি অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা করতে পারে? না, অনলাইনে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা, ওই সেটআপ নাই। বাট কালকে আমি আসলে আপনাদের পরে একটু ডিসস্যাটিসফাইড, বুঝছেন? আপনাদেরকে এটা কিন্তু ইনফর্মাল কথা হচ্ছে আর কি। উই হ্যাভ নট স্টার্টেড দ্য ক্লাস ইয়েট। জি স্যার, লাস্ট দিয়ে বুঝতে পেরেছি, আপনার একটু বুঝতে পেরেছি স্যার। শুনেন, আপনাদেরকে আমি এই যে আইসিএডব্লিউ এর কোশ্চেন পড়ায় দেই আমার ওন ইন্টারেস্টে, কারণ হচ্ছে আপনার ভালো ফাউন্ডেশন। আই এম নট সাপোজ টু ক্যারি ইট ওভার, তাই না? আমার তো এইগুলা করার এত কষ্ট করে কোনো দরকার নেই। এখন এইগুলা কেন আমি রিসেন্ট দেখাচ্ছি না, রিসেন্ট ইয়া হচ্ছে, এই কথাগুলো ইট রিয়েলি ইরিটেটস। কারণ হচ্ছে এইটা তো আমার, ইটস নট মাই জব টু গো ওভার দিস আইসিডব্লিউ কোশ্চেনস। এগুলো আমি করাই যে কারণ হচ্ছে আপনাদের একটা ভালো ফাউন্ডেশন হোক, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ইন দ্য আইসিডব্লিউ। আই কুড হ্যাভ ডান ইট ইন ইজিয়ার ওয়ে, মাচ মোর ইজিয়ার ওয়ে। কিরকম হইতে পারতো যে আমি আপনাদেরকে শুধু স্টাডি ম্যানুয়ালের কিছু ম্যাথ দেখাই দিলাম, আইসিএবির একটা দুইটা কোশ্চেন দেখাই দিলাম, আই এম ডান। এটা কিন্তু আমি করতে পারতাম অল্টারনেটিভলি, বাট আই এম নট ডুইং ইট। কারণ কি, এই জিনিসগুলো করাইলে আমি জানি যে এটা করালে উইল বি এবল টু অ্যাপ্লাই ইট ইন দ্য আইসিএবি। আইসিএবির গুলো আপনার কাছে মাচ ইজিয়ার হয়ে যাবে। কিন্তু আপনারা এইগুলো করলে একটু ইন্টারাপ্ট করি স্যার। আপনি ইনস্টিটিউটে ইউ আর দ্য অনলি পারসন এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে স্নেহাশিস স্যার। আপনাদের দুজনের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, ঠিক আছে? আপনাদের দুজনের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। এই কারণে আপনার যখনই আপনার নাম শুনি অথবা স্নেহাশিস স্যারের নাম শুনি, আপনাদের রিলেটেড কোনো ক্লাস থাকে, আমরা খুব হয়ে যায় যে না, যে ইনস্টিটিউটে দুইজন দাঁড়িয়ে আছে যারা আমাদেরকে খুব অনেকে আছে, আরো অনেকে আছে, এটা বলেন না, মাসুদ স্যার খান আছে, তারপরে হচ্ছে রঞ্জন আছে, কি আছে। কিন্তু ঘটনা যেটা হইছে, মানে ধরেন আমি তো অনেকদিন ধরে আমি ক্লাস নেই, ইটস বিন লাইক 10 ইয়ার্স, বুঝছেন? 10 ইয়ার্স এর মতো হয়ে গেল এই এফএম এর পড়াই। আমি জানি যে এগুলা পড়ালে হবে। সো যদি আমার মনে হইতো যে না, এগুলো আমার চেঞ্জ করা দরকার, আই কুড হ্যাভ চেঞ্জ দ্যাট। যেমন আমি আপনাদের বিজনেস প্ল্যানের ওইখানে অনেক চেঞ্জ করছি আমার সিনোপসিসে। সো ওইগুলা যেখানে দরকার ওইখানে আমি কিন্তু আপডেট করতেছি। আচ্ছা, তো ডোন্ট ওরি, আমি যেটা বলছি আপনারা একটু কাইন্ডলি ওইগুলাই ফলো করে দেন। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। আপনাদের আইসিএডব্লিউ এর 18 এবং 19 সালের কোশ্চেনটা দিতে পারবেন স্যার আপনি? হ্যাঁ, ওটা আপনাদের মেইলে আমি দিয়ে দিব, ওটা আমার ডাউনলোড করা আছে, আমি দিয়ে দিব। হ্যাঁ, অ্যানসার ব্যাংক অ্যানসার সহ স্যার দিলে একটু ভালো। 18 এবং 19 বা 20 যেটাই আছে আমার কাছে আছে, করা আছে। জি স্যার, লাস্ট আপডেটটা স্যার একটু দিলে স্যার আমাদের জন্য। আমি দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা একটা আরটা যে স্যার, যে আপনি যে আমাদের সাথে যে 2009 সালের যে আইসিডব্লিউটা শেয়ার করছেন স্যার, ওই ইয়ে ওয়াইজ ওইটা স্যার ফুলটা থাকলে একটু যদি দিয়ে দেন স্যার। ফুলটা আছে আপনাদের, সেক্ষেত্রে ওই যে কারো গুগল ড্রাইভ দিতে হবে। হ্যাঁ স্যার, শিওর। আপনি যদি বলেন, আপনি একজনকে ফাইল শেয়ার দিলে আমরা দরকার আপলোড করে দেব, সমস্যা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিন আমাকে। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। কারণ স্যার ওই আপনি তো রেগুলার প্রতিটা ক্লাস করার আগে স্পেসিফিক পিডিএফটা শেয়ার করছেন, তো স্যার ফুল বইটা একসাথে আমার কাছে অলরেডি আছে প্রিন্টেড কপি, তারপরও সফট কপি থাকলে কাজে লাগবে স্যার। থ্যাংক ইউ। প্র্যাকটিসের জন্য ইটস ভেরি গুড, মানে অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ তো ভালো হবে। আমার মনে হয় উই শুড স্টার্ট। এটা হচ্ছে অলরেডি 3:07, so officially we are going to start today's session. I know how hard it is to conduct the classes during the Ramadan time, and especially it is even harder for you because you have just attended the classes yesterday till 10 o'clock. I would say even more than 10 o'clock.
and it's 3 o'clock, you need to attend another stressful classes. But we need to live with that because it's been the pandemic situation, you could not attend the class. So that's why you need to accept that, because other the regular students, they are awaiting for the classes. All right. So that being said, let's get started. So I'm going to start where we have left out in the last class. That is probably number 9 we're going to deal with. That is how to use the probability when it comes down to the different products. So একটু দেখেন number 9, Roberto Limited. Roberto Limited has CU 6 million investment. আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন? Yes, sir. পারছি। 6 million investment finance available. 4 possible projects have been identified. Each involves an immediate outflow of cash and is seen as having 2 possible outcomes as regards the net present value. তো তার 6 million ক্যাশ রয়েছে এবং হচ্ছে সে 2টা পসিবল আউটকামস চিন্তা করতেছে বা পেয়েছে। The required initial investment, possible NPVs and the probabilities are as follows. Project A তে হচ্ছে পুরো 6 million সে ইনভেস্ট করতে পারে এবং 3 million NPV পজিটিভ হবে, সেটার প্রবাবিলিটি কত? 0.5। আর 1.5 নেগেটিভ হবে, সেটার প্রবাবিলিটি 0.5। অল্টারনেটিভলি সে বি সি ডি তে ইনভেস্ট করতে পারে, প্রত্যেকটাই হচ্ছে 2 মিলিয়ন করে এবং 1 মিলিয়ন হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.5, 5 মিলিয়ন নেগেটিভ হবে, সেটার প্রবাবিলিটি 0.5 and so on। তাহলে what we have gathered যে আমাদের মোট 6 মিলিয়ন ক্যাশ অ্যাভেলেবল আছে। either we could invest in project A alone or we could invest in B, C and D. Is that clear? জি। Yes, sir. এখন বলছে outcomes of each projects are completely uncorrelated, মানে এটা রিলেটেড না। Compare the results of investments in project A alone with an investment in all 3 projects of B, C and D. এই দুইটার রেজাল্টটা কম্পেয়ার করতে বলছে। এখন দেখেন যদি আমরা কম্পেয়ার করতে চাই নাম্বার এতে, so let's solve this. আমাকে একটু হেল্প করেন। মনে করেন প্রজেক্ট এ, ঠিক আছে? প্রজেক্ট এতে হচ্ছে পজিটিভ জন কত ছিল? 3 মিলিয়ন। 3 মিলিয়ন। 3 টাইমস 0.5, তাহলে 1.5 এবং নেগেটিভ ছিল কত? 1.5। 1.5 টাইমস 0.5, তাহলে কত হলো এটা অল টুগেদার? 0.75। 0.75। তাহলে প্রজেক্ট এতে যদি আমি ইনভেস্ট করি তাহলে হচ্ছে আমার হবে 0.75। প্রজেক্ট বি সি ডি তে যদি আমি ইনভেস্ট করি তাহলে একটু বলেন কত ছিল ওটা? একটা ছিল 1 টাইমস 0.5 minus 0.5 into 0.5 minus 0.5 into 0.5, তাহলে হচ্ছে কত হয়? 0.25। 0.25। এই সেম রেজাল্টটা কিন্তু সির ক্ষেত্রেও হবে, সেম রেজাল্টটা ডির ক্ষেত্রেও হবে, তাই না? জি। এই জন্য আমি আর ওটা করলাম না। যদি আমাদের এটা হয় ডি ক্ষেত্রে হবে, তাহলে সবগুলোর ক্ষেত্রেই খেয়াল করছেন 0.75ই হচ্ছে দুইটা ক্ষেত্রে। এন্ড ফলো মি, যে যদি আমার এতে ইনভেস্ট করি তাহলে হচ্ছে আমার 0.75, আমি যদি অল্টারনেটিভলি বি সি এবং ডি চুজ করি সেক্ষেত্রেও আমার 0.75 হচ্ছে রেজাল্ট। এক্সপেক্টেড এনপিভি, এটাকে কি বলে? এক্সপেক্টেড এনপিভি। যেহেতু আমরা প্রবাবিলিটি ইউজ করলাম, এটা হবে হচ্ছে আমাদের এক্সপেক্টেড এনপিভি, এটাও আমাদের এক্সপেক্টেড এনপিভি। আমরা কি একটু বুঝতে পারলাম? জি। আচ্ছা, এখন দেখেন next requirement is কি ছিল? State with regions which of the 2 investment strategies you would recommend to the directors. আপনি কোন স্ট্র্যাটেজিস, মানে উপরের যে দুইটা স্ট্র্যাটেজি আছে এটার মধ্যে কোন স্ট্র্যাটেজিটা আপনি সিলেক্ট করতে চান? এখন যদি আপনি সিলেক্ট করতে চান বা আপনি রিকমেন্ড করতে চান, দেখেন এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। why it is so? বিকজ দুইটাই এক সেম রেজাল্ট দিচ্ছে, কারণ 0.75 ভার্সেস 0.75। সো হাউ ডু ইউ সিলেক্ট? কারণ দুইটাই তো 0.75ই হচ্ছে, তাহলে মুশকিল হয়ে যাচ্ছে সিলেক্ট করতে।
এই ক্ষেত্রে আপনাকে প্রবাবল আউটকাম দেখতে হবে যে আমার কতগুলা আউটকাম হইতে পারে। যদি আপনি প্রজেক্ট এর কথা চিন্তা করেন, ইউ হ্যাভ গট টু প্রবাবল আউটকাম, দ্যাট ইজ পজিটিভ হবে, সেই প্রবাবিলিটি কত 0.5, নেগেটিভ হবে সেই প্রবাবিলিটি কত 0.5। তার মানে হচ্ছে আমার পজিটিভ হওয়ার প্রবাবিলিটি 0.5, নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি 0.5, সো 50-50 চান্স, ইন আদার ওয়ার্ডস আই ক্যান সে। কিন্তু when it comes down to B, C and D, B, C, D, তখন হচ্ছে ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড। বুঝছেন কেন স্ট্রেট ফরওয়ার্ড না? কারণ হচ্ছে থিঙ্ক অফ প্রবাবিলিটি। আমি জানি না আপনারা প্রবাবিলিটি করছেন কিনা, স্ট্যাটিস্টিক্স হলে থাকলে করার কথা, তারপরে হচ্ছে আপনার হায়ার ম্যাথ থাকলে করার কথা। সো মনে করেন একটা কয়েন আপনি টস করতেছেন, কয়েন আপনি উপরে ছুঁড়ে মারলেন, ওইটার যে প্রবাবিলিটি ধরেন হেড পাবেন অথবা টেইল পাবেন, এটার প্রবাবিলিটি কত 0.5, ঠিক কিনা? হ্যালো, মানে একটা কয়েন যদি আমি উপরে ছুঁড়ি, the probability of getting head or tail is 0.5। যদি আমি দুইটা কয়েন ছুঁড়ে মারি তখন কিন্তু আবার মুশকিল হয়ে গেল, কারণ একটা কয়েনের জন্য প্রবাবিলিটি 0.5, কয়েনের জন্য প্রবাবিলিটি 0.5, দুইটা তখন মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে তখন আমার প্রবাবিলিটি হবে হচ্ছে 0.25। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা, তাইলে আমাদের বিসি দেখেন আমাদের প্রবাবিলিটি আছে হচ্ছে অনেকগুলা কম্বিনেশন হতে পারে, সেই কম্বিনেশন অনুযায়ী আমাদের প্রবাবিলিটি কি কি কম্বিনেশন হইতে পারে। একটা হইতে পারে প্লাস প্লাস প্লাস, মিন্স হচ্ছে তিনটাই পজিটিভ হইতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তিনটাই নেগেটিভ হইতে পারে, মাইনাস মাইনাস মাইনাস, তার প্রবাবিলিটি কত সেটা আমাকে বের করতে হবে। দুইটা পজিটিভ হইতে পারে, প্লাস প্লাস মাইনাস, একটা নেগেটিভ হইতে পারে, তার প্রবাবিলিটি কত। আরেকটা হলো দুইটা নেগেটিভ একটা পজিটিভ। আমরা কি এটা বুঝতে পারি যে আমাদের বিসিডি এর ক্ষেত্রে কম্বিনেশন গুলো এরকম হতে পারে? এর ক্ষেত্রে কিন্তু ইট ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড, আইদার পজিটিভ অর নেগেটিভ। কিন্তু বিসিডি যখন তিনটা প্রজেক্ট চলে আসলো তখন কিন্তু আমাদের যে পারমুটেশন কম্বিনেশন, যেটা কম্বিনেশন আসলে অনেকগুলা হয়ে গেল। কয়টা হয়ে গেল? চারটা কম্বিনেশন হতে পারে, বিকজ ইন আদার ওয়ার্ডস উই ক্যান কল 4 প্রবাবল আউটকামস। কি কি? তিনটা আমার পজিটিভ হইতে পারে, তিনটাই আমার নেগেটিভ হতে পারে, দুইটা পজিটিভ একটা নেগেটিভ হইতে পারে, দুইটা নেগেটিভ একটা পজিটিভ হইতে পারে। এইটার প্রবাবিলিটি এখন বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনার পরীক্ষায় ম্যাক্সিমাম তিনটা প্রবাবিলিটি আসবে, কারণ চারটা আসতে গেলে তখন এত বেশি আপনার ওই যে পারমুটেশন কম্বিনেশন করলে ওই যে 4C ফোর্স করে আপনার অনেকগুলো হয়ে যাবে, সেটা আসলে আপনার পরীক্ষায় আসলে আসবে না, ওইগুলা ম্যাক্সিমাম তিনটা আসতে পারে। সো এটা জানলেই হবে। এখন আমরা দেখি যে তিনটা পজিটিভ হবে, এটার প্রবাবিলিটি কত। সো হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট? একটু আগে 0.5 গুণন 0.5 গুণন 0.5। এক্স্যাক্টলি। কেন? কারণ হচ্ছে আমি ওই যে একটু আগে বললাম যে একটা আমি কয়েন টস করলাম, কয়েন টস করলে হচ্ছে তার টেল পাওয়ার প্রবাবিলিটি আর হেড পাওয়ার প্রবাবিলিটি 0.5, তাহলে হচ্ছে যদি আমি তিনটা টচ করি তখন হচ্ছে রিলেশনশিপটা হয় হচ্ছে মাল্টিপ্লিকেশনস। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 0.5 টাইমস 0.5 টাইমস 0.5, তার মানে 0.125। এটুকু কি আমরা বুঝতে পারি? আচ্ছা আচ্ছা, তিনটা নেগেটিভ হবে, সেটার প্রবাবিলিটি কত? একই স্যার, 0.5 গুণন 0.5 গুণন 0.5। হ্যাঁ, মানে 0.125। পরের যে দুইটা, এটা হচ্ছে ইট বিকামস ক্রিটিক্যাল। কারণ কি? এইখানে আসলে ওই যে জয়েন্ট প্রবাবিলিটি বলে না, এটা আসলে মাল্টিপ্লিকেশনের রিলেশনশিপও আছে, আবার হচ্ছে আপনার ওই যে ওই সামেশনের রিলেশনশিপও আছে। তো এই জিনিস দেখাইতে গেলে আমার আবার হচ্ছে প্রবাবিলিটির হোল ফর্মুলা দেখাইতে হবে। সো এটার জন্য ইজিয়েস্ট ওয়ে দেখেন, যদি আপনি এই দুটাকে একটু ভালো করে খেয়াল করেন, তাইলে দুইটা প্লাস আছে, খেয়াল করছেন? দুইটা পজিটিভ একটা নেগেটিভ, এই ক্ষেত্রে হচ্ছে দুইটা নেগেটিভ একটা পজিটিভ। সো অবশ্যই
আমার এই ক্ষেত্রেও প্রবাবিলিটি যেটা হবে, এই ক্ষেত্রেও প্রবাবিলিটি সেটা হবে। আপনি এখন দেখেন অল টুগেদার আপনি 0.25 হয়ে গেল না, সামেশন করলে 0.25 এখানে, তো আচ্ছা লেফট 0.75। সো 0.75 যদি আমার রয়ে যায় তাহলে এই 0.75টা এই দুটার মধ্যে ভাগ হয়ে যাবে। ভাগ করে দেব। আমি এটাকে দুটার মধ্যে ভাগ করে দেই, ডিভাইডেড বাই 375 35.35 and you are done. স্যার এই পার্টটা আবার একটু বলবেন কষ্ট করে। কোনটা? এই যে পরের পার্টটা, লাস্ট দুইটা। জি স্যার। আচ্ছা, লাস্টের যে পার্টটা আমি বলার চেষ্টা করতেছি, প্রথম দুইটা তো আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেললাম, করে আমরা দেখলাম যে আমাদের দুইটার যোগফল কত হয় 0.25। তাহলে স্টিল উই আর লেফট উইথ 0.75, কারণ অল টুগেদার প্রবাবিলিটি সামেশন আইদার 100% হবে অথবা 1 হবে। সো আমাকে 0.75 এখন ভাগ করতে হবে পরের দুইটা যে আউটকাম আছে সেখানে। পরের দুইটা আউটকাম যদি আমি আসলে ওই স্ট্যাটিস্টিক্যাল মডেলে করতে চাই, আপনারা আবার হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলাগুলো দেখাইতে হবে, যে জয়েন্ট প্রবাবিলিটি। সো এটা আসলে দরকার নেই। এইখানে আপনি যদি একটু কেয়ারফুলি খেয়াল করেন, দুইটা পজিটিভ আছে, খেয়াল করছেন? এটাই দুইটা পজিটিভ একটা নেগেটিভ, পরেরটাই দুইটা নেগেটিভ একটা পজিটিভ, ঠিক কিনা? তার মানে আউটকাম কিন্তু আসলে সেম হবে, কারণ আমি যখন তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সো দুইটা পজিটিভ এখানে, এখানে দুইটা নেগেটিভ, সো ডেফিনেটলি সেম হবে। খেয়াল করেন উপরের দুইটা, তিনটা পজিটিভেও যে প্রবাবিলিটি ছিল, তিনটা নেগেটিভেও সেম প্রবাবিলিটি ছিল। সো এই ক্ষেত্রেও আমার প্রবাবিলিটি দুইটা সেম হবে। সো অলরেডি তো আমি 0.25 অ্যাসাইন করে দিচ্ছি, তাহলে আমার বাকি থাকে কত? 0.75। সো এটা দুইটা তো ভাগ করে দিলেই হচ্ছে আমার এটা ডেফিনেটলি মিলবে, কারণ বাকি প্রবাবিলিটি তো ওইখানে অ্যাসাইন হয়ে যাবে। সো ওই ওয়েতে আমরা টেকনিক্যালি এটাকে সলভ করি। নাও লেটস ইন্টারপ্রেট। সো হাউ ডু উই ইন্টারপ্রেট? আমরা যখন নাম্বার এ করলাম, এতে আমরা দেখছি আসলে ইনডিফারেন্ট, পয়েন্ট অফ ইনডিফারেন্স, আইদার ইউ কুড সিলেক্ট প্রজেক্ট ই or you could select B, C, D. Each of the alternative will give you exact same result. তাইলে এই ক্ষেত্রে যদি আপনাকে ডিসিশন নিতে হয়, you have to take the decision based on the possible outcomes. এখন দেখেন আমার রিকোয়ারমেন্ট ছিল a state with regions B1, a state with regions, which of the two investment strategies you would recommend to the directors? ডিরেক্টরদেরকে আপনি কোন স্ট্র্যাটেজিটা সিলেক্ট করবেন? প্রথমে একটা দিয়ে আপনি হয়তো শুরু করবেন, যে আপনার যখন পোর্টফোলিও থাকে তখন হচ্ছে এটা বলা থাকে বা ইনভেস্টমেন্ট থাকে, ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আপনি একটা বাস্কেটে আপনার সমস্ত ইনভেস্টমেন্ট রাখবেন না, বিকজ দেয়ার ইজ এ রিস্ক অফ লুজিং, বিকজ ইফ ইউ ইনভেস্ট দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইন প্রজেক্ট এ, there is a 50% risk of losing. Simultaneously you have 50% chance of winning. Fine, কিন্তু আপনি যদি if you invest in BCD, possibility of getting 0.75% is there, and still যে আপনি তিনটাই পজিটিভ হবে সেটার probability is low, that is 0.125. in other words আপনি বলতে পারেন 12.5%, কিন্তু নেগেটিভ হবে মানে তিনটাই নেগেটিভ হবে সেটার probability is very low, কত? 12.5%. আপনারা কি ফলো করতে পারতেছেন আমার ইন্টারপ্রিটেশন? জি স্যার। আচ্ছা আবার দেখেন যদি আমরা অন্যভাবে ইন্টারপ্রিট করি, যে একটা যদি নেগেটিভ হয়, ধরেন তিনটা প্রজেক্ট BCD, একটা হচ্ছে আপনার নেগেটিভ হলো, কিন্তু স্টিল ইউ হ্যাভ সাম সর্ট অফ হোপ যে আদার টু প্রজেক্টস উইল বি ফেভারেবল, দ্যাট ইজ পজিটিভ হবে, সেটার প্রবাবিলিটি কত? 37.5%. দুইটাও যদি নেগেটিভ হয়, স্টিল ইউ উইল হ্যাভ দ্য চান্স যে আপনার একটা পজিটিভ হবে এবং সেটার চান্স কত? 37.5%. So considering this interpretation, you can safely suggest BCD, because BCD have got exact same possibility na exact same ENPV compared to project A alone. আমরা যদি স্যার বি সি এবং ডি তাহলে সর্বোচ্চ হারালে শোনা যায় না ভাই, 12% আর সর্বোচ্চ যদি গেইন করি তাহলে 37.5% গেইন করছি। বলছি আমরা যদি সি এবং স্যার 12.5% এবং সর্বোচ্চ গেইন করলেও 37.5% করব। হ্যাঁ, তো এটাই আমাদের জন্য তাহলে আমাদের প্রজেক্ট BCD হচ্ছে আসলে কম। মানে you should select or suggest project BC and D.
এখানে নেক্সট রিকোয়ারমেন্ট দেখেন, রিকমেন্ডেশন টু দা state and explain the assumption which you have made about the company, the directors, shareholders in making your recommendations. আপনার কি কি assumption ছিল ডিরেক্টরদের পার্সপেক্টিভে, শেয়ারহোল্ডারদের পার্সপেক্টিভে এন্ড কোম্পানির পার্সপেক্টিভে? কোম্পানির পার্সপেক্টিভে কি কি assumption ছিল একটু বলেন তো। Let me write it down for you. বলেন তো কোম্পানির জন্য কি কি assumption ছিল? এটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজ করবে। তারপর নেক্সট আর কি হতে পারে? অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টিং রেট দিয়ে এটাকে ডিসকাউন্টিং করা হয়েছে, দ্যাট ইজ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট দিয়ে এটাকে করা হয়েছে। কোম্পানির অত ফান্ড নেই, ফান্ড অ্যাভেইলেবিলিটি এখানে একটা ইস্যুস। অ্যাভেইলেবিলিটি, কোম্পানির ওই পরিমাণ ফান্ড নেই যে কোম্পানি সবগুলা প্রজেক্ট নিবে, কারণ কোম্পানি তো সবগুলো যেহেতু আপনার পজিটিভ এনপিভি এ বি সি ডি, ও তো চারটাই নিতে পারে ওর যদি ফান্ড থাকে, ওর ফান্ড অ্যাভেলেবেল নাই। সো এই কারণে সে আসলে ইনভেস্টমেন্ট নিতে পারতেছে না, এবং এই ইনভেস্টমেন্ট নেওয়ার পরে শেয়ার প্রাইস অ্যাডজাস্ট হবে, মার্কেট উইল রিঅ্যাক্ট পজিটিভলি বিকজ এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস অনুযায়ী যখনই আপনি প্রজেক্ট নেবেন মার্কেট পজিটিভলি রিঅ্যাক্ট করবে। আমরা কি ক্লিয়ার? তাহলে কোম্পানির পার্সপেক্টিভে অ্যাজাম্পশন গুলা কি কি? একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজ করবে, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে এটাকে ডিসকাউন্ট করা হয়েছে। ফান্ড সাফিসিয়েন্সি এখানে একটা কোশ্চেন, কারণ ফান্ড যদি সাফিসিয়েন্ট থাকতো কোম্পানি উড হ্যাভ টেকেন or company would have considered A, B, C, D, all 4 projects. Due to constraints of the funds, company needs to decide between these two alternatives. তারপরে হচ্ছে মার্কেট রিঅ্যাক্ট। মার্কেট রিঅ্যাক্ট হচ্ছে আমরা we assume that market is efficient, এবং হচ্ছে the moment you are taking up the projects it will automatically, share price will automatically be adjusted. আমরা কি ক্লিয়ার? হ্যালো, Yes sir, clear sir. আচ্ছা, আমাদের নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টরদের পার্সপেক্টিভে একটু বলেন তো। ডিরেক্টররা রিস্ক টেকার না, রিস্ক টেক করবে না আর কি, কম রিস্কি প্রজেক্ট নেবে, রিস্ক অ্যাভার্স। অ্যাভার্স, রাইট। তারপরে এই ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, তাই না? কনফ্লিক্ট, ডেফিনেটলি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি আছে বলেন তো এখানে? স্যার এখানে তো লিমিটেড ফান্ড দিয়ে সে শেয়ার হোল্ডাররা চাচ্ছে তার ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে, রাইট। ডিরেক্টরদের তো এটা সব সময় ক্যাপাবিলিটির মধ্যে নাও থাকতে পারে, থাকবে না সেটাই দেখা। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে সো কল্ড এজেন্সি থিওরি। মনে করেন ডিরেক্টর হচ্ছে ইউজুয়ালি যেটা হয় কর্পোরেট গভর্নেন্স অনুযায়ী দে আর নট দ্য শেয়ার হোল্ডার্স, ডিরেক্টরস আর ইউজুয়ালি আউটসাইডার্স। যদি সে আউটসাইডার হয় দে মাইট নট অ্যাক্ট, দে মাইট নট টেক দ্য ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল ডিসিশন for the interest of the shareholders, rather they might take the decision for the interest of themselves in order to secure their job maybe. So that is the so-called battle between directors and shareholders, agency theory. বুঝতে পেরেছেন? সো এটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে থাকতে পারে আর কি, এরকম দুই তিনটা বলবেন। ও তারপরে হচ্ছে ডিরেক্টররা আপনার মেজরিটি শেয়ার হোল্ডার কিনা, মানে মেজরিটি শেয়ার হোল্ডার, forget about the spelling, majority shareholders represented director কিনা, সেটাও আপনার একটা ইস্যু এখানে। কারণ ডিরেক্টররা যে আছে এখানে এটা কি আসলে are they represented by the majority shareholders, are they representing majority shareholders interest? So that is another issue you need to consider. ঠিক আছে, ডিরেক্টরের পার্সপেক্টিভে এই জিনিসগুলো আপনাকে কনসিডার করতে হবে। When it comes down to the shareholders, shareholders their perspective বলেন they are risk averse, এটাও কিন্তু আমরা চিন্তা করতেছি। ডিরেক্টরও রিস্ক অ্যাভার্স, শেয়ারহোল্ডার্সও রিস্ক অ্যাভার্স, কারণ রিস্ক অ্যাভার্স বলেই তো সে হচ্ছে আপনার লো রিস্কি ইনভেস্টমেন্ট নেবে, কারণ সিন্স ইউ আর সাজেস্টিং বি সি ডি, সো আপনি ধরে নিচ্ছেন কিন্তু ডিরেক্টরস এন্ড শেয়ারহোল্ডার্স আর রিস্ক অ্যাভার্স। এম আই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলেন তো? ডাইভার্সিফিকেশনের অপশন আছে কিনা সেই ইস্যুটাও এই ক্ষেত্রে একটা ইস্যুস, কারণ হচ্ছে
ডিরেক্টর আর শেয়ার হোল্ডার তারা কিন্তু মেইনলি ইনভেস্টমেন্ট করে করে বিভিন্ন জায়গায় রিস্কটাকে ডাইভার্সিফাই করতে পারে অ্যাকর্ডিং টু দ্য পোর্টফোলিও থিওরি, সো দ্যাট ইজ অ্যান ইস্যু হিয়ার। সো এই যে কয়েকটা বললাম না 7-8টা ইস্যু, এইগুলা যদি আপনি ইউ ক্যান জট ডাউন দ্যাট শুড বি মোর দ্যান এটা মার্ক কত ছিল? এখানে ছিল হচ্ছে 11 মার্কস, দ্যাট ইজ 5 or 6, এনা? তাহলে আমরা কি পারবো এটা হোপফুলি? পারবো স্যার। Do we understand the interpretation এবং the logic behind the recommendations? স্যার কারো ফোন থেকে নয়েজ আসতেছে খুব। জি স্যার, আসা স্যার। হ্যাঁ, আপনারা একটু কারো ইয়া থাকলে ওটাকে অফ করে দেন প্লিজ। তো সবাই কথা বলার আগে একটু আনমিউট করে আবার যাতে কথা শেষে মিউট করে দেয়, ওটা হলে ভালো হয়। জি জি জি। তাহলে আমি যে গতকালকে আপনাদেরকে কিছু ম্যাথ দিয়েছিলাম, আপনারা কি করেছেন? হ্যালো, না স্যার, করতে পারি নাই স্যার। আচ্ছা, নাম্বার 10 ও আপনারা তাহলে হয়তো করতে পারেন নাই। এখানে ওই যে কমেন্ট অন দ্য ভিউ অফ দ্য প্রোডাকশন রিঅ্যাক্টরস, ইট শুড বি ওকে উইথ ইউ বিকজ ইন লাইন উইথ দ্য কস্ট অফ ক্যাপিটাল, নো ইস্যুস। দেন আমরা যে ম্যাথটা করব 13 আমি আপনাদেরকে করতে বলেছিলাম, প্রবাবলি ইউ ডিড নট গেট টাইম টু গো ওভার ইট। 13 এর প্রবলেম যেটা আছে কুইকলি আমি একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে স্টার্টস কেমিক্যালস লিমিটেড and all equity finance company has developed a new type of industrial cleaning materials code named CL5. Developing CL5 cost 1 million. It is the company policy to write off such expenditure in equal installments over the sales life of the product developed. It is decided that CL5 is commercially viable. Production will start on 1st January 2000, the first day of the company's accounting year. Sales revenue from CL5 are estimated as follows. Apnar revenue dawa ase. It is estimated that variable cost will be 30% of the sales value. In addition, there will be incremental fixed cost of 1 million per annum. So what do you think? A incremental fixed cost 1 million, will it be relevant? Relevant, sir. Hello? এটা রেলেভেন্ট হবে। হ্যালো, relevant হবে এটা। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, রিলেভেন্ট স্যার, ইনক্রিমেন্টাল মানে হ্যালো, আসবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, I can't hear you. Anyway, আপনারা একটু দেখেন, if you can hear me, that's fine. It is estimated that variable cost 30%. হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। সেটা হচ্ছে যে এই অ্যাপসে একই সঙ্গে 2-3টা ভয়েস যদি ঢুকে যায় তখন হ্যাং করবে, যার জন্য যারা এখনো মিউট করে নাই তাদেরকে একটু স্যার মিউট করতে বলেন, আমরা ক্লাসটা করে। মানে এটা তো সবাই জানে, আপনার ওন ইন্টারেস্টেই করা উচিত। কয়েকজন স্যার অল টাইম তাদের মিউট করছে না স্যার, অল টাইম স্যার মিউট করতেছেন, আনমিউট করতেছেন। দেখলাম the manufacture of CL5
স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে স্যার পান? এখন শুনতে পাচ্ছি স্যার, এখন শুনতে পাচ্ছি, মাঝখানে কিছু শুনিনি স্যার। ইন্টারনেটে সমস্যা হচ্ছে, এবার যদি ইয়া হয় আমি আসলে ওই যে হটস্পট করে নিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা একটু এসে চলে যাই, খুব ঝামেলা হচ্ছে আজকে। আপনারা কি দেখতে পারেন স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। ওকে, পরের যেটা ছিল, ম্যানুফ্যাকচার অফ CL5 will require an investment of 4 million in additional plant that these would be purchased and paid for on 1st January 2000 and disposed of for an estimated 1 million on 31st December 2003. তাহলে দেখেন এই মেশিনটা কবে কেনা হয়েছে? 1st January 2000. That means আমার ট্যাক্স বেনিফিটটা আমি কখন পাবো? T1 exactly. এক বছর। Also, right. Disposed of for an estimated 1 million on 31st December 2003. Fine. তার মানে বছরের শেষে গিয়ে আপনার ডিসপোজাল আছে 2003. With the cash expected to be received on the same date, the asset would be treated as short life asset and attracted tax depreciation allowance of 25% per annum. Problem 9. CL5 would be expected to have an adverse effect on the sales of one of the company's other product to the extent of 25% of sales value of CL5. The other product has variable cost of 40% of its sales value. Any reduction in sales of the other product will have no effect on fixed cost. আপনারা কি okay? Can you follow me? Yes sir. তাইলে এই ক্ষেত্রে দেখেন একটা ঘটনা আছে, ঘটনা যেটা হচ্ছে যে নিউ প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপড নেমড CL5, it has got an adverse impact on another product. So let me put in a simple example. মনে করেন Unilever has got one soap that is called Lifebuoy. It has got probably a new soap, একটা নতুন সোপ নিয়ে আসতেছে, মনে করেন এটার নাম হলো Lifebuoy Plus. এখন Lifebuoy Plus যখন সে মার্কেটে ছাড়তেছে, তখন লাইফবয়ের যে কনজিউমার ছিল তাদের একটা অংশ হয়তো আপনার লাইফবয় প্লাস কেনা শুরু করলো। ইটস এ নিউ প্রোডাক্ট, উই ওয়ানা ট্রাই ইট, এবং হচ্ছে আপনার একটা সেলস মানে সেলসের যে আপনার টার্গেট গ্রুপ তারা আপনার নিউ প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল। So this is not entirely represented for CL5 or Lifebuoy product, isn't it? কারণ কি? কারণ হচ্ছে আমার এক্সিস্টিং যে কাস্টমার বেজ আছে তারাই হচ্ছে কনভার্ট হয়ে নিউ প্রোডাক্টের কাস্টমার হচ্ছে। So it's not really I'm gaining something, এটা হচ্ছে জাস্ট কনভার্ট হচ্ছে। সো আমি যদি আসলে রেলেভেন্ট সেলসটা বের করতে চাই বা ইনক্রিমেন্টাল সেলস বিকজ অফ লঞ্চিং দিস নিউ প্রোডাক্ট বের করতে চাই, ইউ নিড টু স্ট্রিপ আউট দ্য এক্সিস্টিং কাস্টমার্স পারচেজ অর আপনার সেলস টু দ্য এক্সিস্টিং কাস্টমার। ইজ দ্যাট ক্লিয়ার? যেটা আমি বলার চেষ্টা করতেছি যে এক্সিস্টিং কাস্টমারের কাছে যে 25% সেল আছে এইটাকে আসলে দিতে হবে, কারণ আমার ইনক্রিমেন্টাল সেলসটাই হচ্ছে CL5 এর জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা আমাকে মাইনাস করে আমার রেলেভেন্ট সেলসটাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা ইস্যু দেখেন যে আপনার 30% হচ্ছে ওই CL5 এর ভেরিয়েবল কস্ট আর আদার প্রোডাক্টের ভেরিয়েবল কস্ট 40%, সো ইউ নিড টু মেক অ্যানাদার অ্যাডজাস্টমেন্ট ফর দ্যাট ভেরিয়েবল কস্টে আসলে ওই যে ডিফারেন্সিয়াল হবে। দেন working capital items would be involved with CL5 and existing product as follows: trade receivables 15% of sales value, inventory 20% of variable cost, trade payables 10% of variable cost. তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল ইউজুয়ালি হয়তো আপনাকে বলে দেওয়া থাকে অ্যামাউন্ট অথবা হচ্ছে 13% অফ সেলস, কিন্তু এটা হচ্ছে আর ওয়ার্কিং ক্যাপিটালের থিওরিতে চলে আসছে। দেখেন কারেন্ট অ্যাসেট, ট্রেড রিসিভাবলস, ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট, ট্রেড পেয়াবলস ইজ আওয়ার কারেন্ট লায়াবিলিটি। সো আপনি যদি দুইটাকে এই সলিউশন করেন তাহলে হচ্ছে ইউ উইল গেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাহলে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে না? প্রতি বছর ট্রেড রিসিভাবল আপনি ক্যালকুলেট করবেন 50% অফ সেলস ভ্যালু, ইনভেন্টরি ক্যালকুলেট করবেন 20% অফ ভেরিয়েবল কস্ট, ট্রেড পেয়াবল ক্যালকুলেট করবেন 10% অফ ভেরিয়েবল কস্ট, দেন ওটাকে সলভ করে ইউ ক্যান ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল, দেন অনলি ইনক্রিমেন্টাল পোরশন
or decremental portion you are going to consider. নিচে দুটো তো স্যার মার্কস করে তো করা যাবে যদি স্যার ইনভেন্টরি ওকে স্যার ওকে যাবে because এটা হচ্ছে ভেরিয়েবল, so you can just take 10% as well. 10% সেটা পজিটিভ হবে, ঠিক আছে? Okay. Then directors is taking minimum return on capital is 15% per annum after tax. So discounting factor is 15%. You can apply that. Corporate tax rate is 30%. So that is fine. Prepare the schedule which shows the annual relevant net cash flows associated with a decision to go into production CL5 and used it to recommend a decision on the basis of net present value. So hopefully you should be able to do that. এখানে আরেকটা ইস্যুস আছে, বলেন তো যে ইনিশিয়ালি যে প্রোডাক্ট ডেভেলপ করছিল 1 মিলিয়ন, এটা কি আমার রেলেভেন্ট হবে নাকি ইররেলেভেন্ট হবে? এই যে এখানে 1 মিলিয়ন CL5 1 মিলিয়ন যে আপনি ডেভেলপ করছিল, ডেভেলপিং কস্ট ইররিলেভেন্ট, ওটা সাঙ্ক কস্ট স্যার, নাথিং টু ডু উইথ আওয়ার ইনভেস্টমেন্ট। ওকে, হ্যাঁ, এই ম্যাথটা বলবো যে আপনারা করেন, ইটস এ ভেরি গুড ম্যাথ। নাম্বার বি তে আছে assess and discuss the sensitivity of the decision reached in to assumed corporate tax rate. Sensitivity with regard to the corporate tax rate আপনাকে করতে বলছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সেনসিটিভিটি আগের দিন হয়তো বলছিলাম, আপনারা একটু আবার রিকল করেন। সেনসিটিভিটি হলো আমার কোনো একটা ফ্যাক্টরের জন্য কি পরিমাণ এফেক্ট হবে আমার প্রজেক্ট, মানে ওই ফ্যাক্টরটা কতটুকু চেঞ্জ করলে আমার প্রজেক্টটা জিরো হয়ে যাবে। সো আমাকে সেই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। এইখানে সেনসিটিভিটি ক্যালকুলেট করতে বলছে ইন দ্য অ্যাসপেক্ট অফ ট্যাক্স, এবং দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট সেনসিটিভিটি ক্যালকুলেশন আই হ্যাভ এভার কাম অ্যাক্রস। কারণ কি, এক্ষেত্রে আপনাকে ট্যাক্স রেট অ্যাসিউম করে নিতে হবে। লেটস সে ট্যাক্স রেট ইজ এক্স, সো ট্যাক্স রেট যদি আপনার এক্স হয়, ইউ নিড টু অ্যাপ্লাই দ্যাট এক্স ইন অল রিলেভেন্ট ক্যাশ ফ্লোজ ওয়্যার ট্যাক্স ইজ দেয়ার। দ্যাট ইজ আপনার যদি ডেপ্রিসিয়েশন থাকে, ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে। আপনার অপারেটিং এক্সকিউজ মি, নজরুল সাহেবকে রিকোয়েস্ট করব আপনি আপনার এটা মিউট করেন কষ্ট করে একটু। নজরুল সাহেব শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাই একটু মিউট করেন, নাজমুল ভাই। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা শোনেন, আমার সিনসিয়ার অ্যাপোলজি, বাসার ইন্টারনেট খুব খারাপ করতেছে, আমি ওই যে পার্সোনাল হটস্পট দিলাম, হ্যাঁ? সো আর সমস্যা হবে না, যেটুক সময় লস হইছে উই শ্যাল কভার ইট, ডোন্ট ওরি, বুঝছেন? ওকে স্যার, ওকে স্যার, নো প্রবলেম স্যার, ওকে স্যার। স্ক্রিন দেখতে পারতেছেন? ইয়েস স্যার।
এইবার ভালো হবে। আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম সেন্সিটিভিটিটার বেসিকটা হলো, মনে করেন কোনো একটা প্রজেক্ট, আপনারা একটু ইমাজিন করেন যে হাউ মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস আর দেয়ার। নাম্বার ওয়ান, একটা প্রজেক্টের ক্ষেত্রে আপনি যখন ইনভেস্ট করতেছেন, সো আপনি যদি মেশিনারি অর যে ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্টের যে প্রাইস, সেটা একটা আপনার ফ্যাক্টর। প্রজেক্টের লাইফ টাইম একটা ফ্যাক্টর। আপনার ধরেন সেলস, যেটা সেলসের অ্যামাউন্ট একটা ফ্যাক্টর, সেলসের প্রাইস একটা ফ্যাক্টর, তারপরে ম্যাটেরিয়ালস প্রাইস একটা ফ্যাক্টর, ডিসকাউন্টিং একটা ফ্যাক্টর, তারপরে হচ্ছে আপনার ট্যাক্স একটা ফ্যাক্টর। দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস, হ্যাঁ, হোস্ট অফ ফ্যাক্টরস। সো আমাকে যখন সেন্সিটিভিটি করতে হবে, সেন্সিটিভিটির বেসিক কনসেপ্ট হচ্ছে ইউ উইল অল্টার ওয়ান ফ্যাক্টর এবং ওই ফ্যাক্টর উইল মেক দ্য প্রজেক্টস এনপিভি জিরো। আপনি দ্যাট ইজ ওয়েন ইট কামস ডাউন টু দ্য ট্যাক্সের কথা যদি আমি বলি, যে লেটস সে আমার কারেন্ট যে ম্যাথটা ছিল এটাই ছিল 30% ট্যাক্স রেট। সো এই ট্যাক্সটা চেঞ্জ করে কতটুকু পরিমাণ বাড়লে আমার এনপিভি জিরো হবে, দ্যাট ইজ হচ্ছে আপনার সেন্সিটিভিটি উইথ রিগার্ড টু ট্যাক্স। যদি আমি মনে করি সেলস প্রাইস আছে আমার 15 টাকা করে, সো আমার সেলস প্রাইস কতটা পরিমাণ কমলে আমার এনপিভি জিরো হবে, দ্যাট ইজ দ্য সেন্সিটিভিটি উইথ রিগার্ড টু সেলস প্রাইস। আমরা কি বুঝতে পারতেছি? স্যার বুঝতে পারছি স্যার। তো আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম, সবচেয়ে ডিফিকাল্ট সেন্সিটিভিটি হচ্ছে ট্যাক্সের ভিত্তিতে ক্যালকুলেট করা। কেন ডিফিকাল্ট এটা? কারণ হচ্ছে ট্যাক্সের ইম্প্যাক্ট অনেক জায়গায় থাকে। কিরকম? যখন আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করেন, তার উপর কিন্তু আপনি ওই যে ট্যাক্স অ্যাপ্লাই করেন 30% or 35% হোয়াটএভার অ্যাপ্লাই করেন না। যখন আপনার অপারেটিং প্রফিট থাকে তখন হচ্ছে আপনি তার উপর ট্যাক্স রেট অ্যাপ্লাই করেন। সো যেখানে যেখানে আপনার ট্যাক্সের অ্যাপ্লিকেবিলিটি আছে সেখানে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো সেন্সিটিভিটির ক্ষেত্রে তো আমি ট্যাক্স রেট জানি না, ট্যাক্স রেট বিকজ উই নিড টু ডিটারমিন দ্যাট হুইচ রেট আওয়ার এনপিভি উইল বি জিরো, সো ইউ নিড টু ডিটারমিন দ্য ট্যাক্স রেট দেন। সো ওই ট্যাক্স রেট আপনাকে অ্যাসিউম করতে হবে যে ইমাজিন মাই ট্যাক্স রেট ইজ এক্স, দেন ইউ নিড টু অ্যাপ্লাই দ্যাট এক্স ইন অল পসিবল ক্যাশ ফ্লোজ, দেন হচ্ছে আপনার তখন এক্স এর মানটা বের করতে হবে, দ্যাট ইজ আওয়ার নিউ ট্যাক্স রেট বা সেন্সিটিভ ট্যাক্স রেট। আমরা কি বুঝতে পারতেছি? স্যার এটা কি কোনো ইকুয়েশনে দেওয়া যায় স্যার? And discuss the sensitivity of the decision reached in to the assumed corporate tax rate. ওকে, তাহলে আমরা কিভাবে এটাকে বের করতে পারি? দেখেন, আমাদের ওই ম্যাথটা ছিল হচ্ছে কি নাম ছিল ওই ম্যাথটার? স্টার কেমিক্যালস। দেখেন, এইটা হচ্ছে আমাদের এনপিভি ছিল, ঠিক আছে? নিউ সেলস থেকে দেখেন ওল্ড সেলসটাকে আমরা মাইনাস করছিলাম 25%, রিমেম্বার যে 25% বিলংস টু ওই যে লাইফ বয়, এজন্য আমরা মাইনাস করে দিয়েছিলাম। দেন নেট সেলস ছিল, নিউ ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে ওই যে 30%, ওল্ড ভেরিয়েবল কস্ট ছিল 40% আমার ওল্ড সেলস এর উপর, দেন ইউ গট দ্য নিউ ভেরিয়েবল কস্ট, দেন ইনক্রিজড কন্ট্রিবিউশন। দেখেন এই যে ইনক্রিজড কন্ট্রিবিউশন আছে, then fixed cost বাদ দিয়ে taxable cash flows, so we need to apply tax on that. খেয়াল করছেন এই যে 1.2 3.4 3.4 1.2, so this is our taxable cash flows. so এটার উপর কি আমাকে অ্যাপ্লাই করতে হবে না? ওই যে সেনসিটিভিটি যদি আমি করতে চাই, let's say আমার tax rate is x, we need to apply that x on that 1.2 3.4 3.4 1.2. এটা কি বোঝা যায়? আচ্ছা, তারপরে আছে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটালের উপর তো ট্যাক্সের এফেক্ট নাই, সো এখানে আপনি ইউ আর অন সেফ সাইড। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটার উপরও আমাদের ট্যাক্সের ইম্প্যাক্ট নাই, কিন্তু ট্যাক্স সেভড অন ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স এফেক্ট আছে। সো এই জিনিসটাও আপনাকে ওই যে এক্স ধরে ওই ডেপ্রিসিয়েশন, এখানে যে অ্যামাউন্ট গুলো আছে, যে ডেপ্রিসিয়েশন কত ছিল এখানে, এই যে 1 এর উপর আপনাকে তখন হচ্ছে ট্যাক্স সেভ করতে হবে। তারপরে 0.75 0.563 এইগুলোর উপর কি আপনাকে তখন ট্যাক্স সেভ করতে হবে। সো ট্যাক্স সেভ মানে ওইগুলাকে তখন এক্স অ্যাপ্লাই করতে হবে ইনস্টেড অফ 30%। দেন আপনাকে হচ্ছে ওইগুলো সব যোগ করে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। খুব কুইকলি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। মনে করেন যদি আমি ট্যাক্সের ভিত্তিতে সেনসিটিভিটি করতে চাই, তাহলে লেট ট্যাক্স রেট ইজ এক্স, ঠিক আছে? এখন আমরা চিন্তা করলাম যে অপারেটিং ক্যাশ ফ্লোজ এর ভিত্তিতে যদি আমি করতে চাই, অপারেটিং ক্যাশ ফ্লোজ আমাদের যে ইয়ারগুলা ছিল, কত ছিল, কয়টা ইয়ার ছিল? 1 2 3 4, তাই না? 4টা ইয়ার ছিল। ক্যাশ ফ্লো কত ছিল? অপারেটিং ক্যাশ ফ্লো
হ্যালো হ্যালো আচ্ছা শুনতে পাচ্ছি স্যার। আমাকে একটু হেল্প করেন না যে অপারেটিং ক্যাশ ফ্লো কত ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার? প্রথম বছর 1.2 1.2 ওই যে ফি তারপরে 3.4 4 তারপরে again 3.4 3.4 তারপরে কি ছিল 1.2 একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এটার উপর ট্যাক্সটাকে মাইনাস করি তাহলে কিন্তু আমার যেটা হবে, ধরেন এটা ইকুয়ালস টু -1.2x, এগুলো যে ইয়া দিয়ে কমা দিয়ে স্যার ইকুয়াল টু আগে দেন, ইকুয়াল টু হবে। ইকুয়াল টু তো দিয়েছি, শুনেন এনিওয়ে ধরে নেন ব্রেকেট হবে, ব্রেকেট। হ্যাঁ 1.2 মনে করেন হচ্ছে এটাকে আমরা যদি x অ্যাপ্লাই করি তাহলে কি -1.2x হবে না? এইখানে হবে হচ্ছে -3.x 3.4x again and again -1.2x, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি এইভাবে না করে যদি অল্টারনেটিভলি এই কাজটা করেন, লেটস সে this make hash of এইগুলার যদি প্রেজেন্ট ভ্যালু বের করেন, প্রেজেন্ট ভ্যালু বের করে স্ট্রেট আপনি ওইখান থেকে হচ্ছে x অ্যাপ্লাই করলেন, তাইলেও তো আপনার হয়, সেটা মাচ মোর ইজিয়ার না? এই যে 1.2 3.4 এইগুলার আপনি তখন কি করলেন, প্রেজেন্ট ভ্যালু বের করলেন, প্রেজেন্ট ভ্যালু বের করে সেটা থেকে আপনি ওই যে x% মাইনাস করে দিলেন, ঠিক আছে? সো সেই কাজটা আমাকে করতে হবে অপারেটিং ক্যাশ ফ্লোজ এর ক্ষেত্রে। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে সেম কাজটা করবেন। ডেপ্রিসিয়েশন যে 4 বছর আছে সেই 4 বছরের ডেপ্রিসিয়েশন আপনি এখানে নেবেন, ডেপ্রিসিয়েশন এন্ড লস, সেটার প্রেজেন্ট ভ্যালু বের করবেন এবং সেটার উপর হচ্ছে আপনি তখন ট্যাক্স অ্যাপ্লাই করে সেটা আপনি নিয়ে নেবেন। আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। দেন হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট আছে এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল আছে, ইনভেস্টমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটালের উপর কিন্তু কোনো ট্যাক্সের এফেক্ট নাই। সো এইগুলারও আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম, মনে করেন এই যে প্রেজেন্ট ভ্যালু বের করে আমরা এই কলামে লিখলাম। তো এইখানে হচ্ছে আমার এটার প্রেজেন্ট ভ্যালু হলো এখানে, সেটার উপর আমি অ্যাপ্লাই করলাম ট্যাক্স অ্যাপ্লাই করে সেটা মাইনাস হলো। ডেপ্রিসিয়েশনের প্রেজেন্ট ভ্যালু হলো, সেটার উপর আমার ট্যাক্স অ্যাপ্লাই করে সেটা মাইনাস হলো। ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু আমি এখানে বসালাম, ওয়ার্কিং ক্যাপিটালের প্রেজেন্ট ভ্যালু এখানে বসালাম, দেন এগুলা সব যোগ করলাম, ইকুয়ালস টু কত হবে আমার 0। দেন ইউ সলভ ফর x, x এর মান সলভ করলেই তো আপনার রেটটা বের হয়ে যাবে, সেনসিটিভিটি রেট। একটু খেয়াল করেন এখানে ওরা এই যে করছে দেখেন পিভি অফ ট্যাক্সেবল ক্যাশ ফ্লোজ, ওরা এই যে একটু যে যোগ করে নিয়েছে ফ্যাক্টরগুলা। সো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলেও আপনাদের জন্য ইজি হবে। সো ওইভাবে বের করে দেখেন পিভি কত হয়েছিল 6.538, সেইখান থেকে আপনার ট্যাক্সটাকে মাইনাস করছেন, দ্যাট ইজ -6.538x। খেয়াল করছেন? পিভি অফ ইনভেস্টমেন্ট ফ্লোজ, ইনভেস্টমেন্টের মধ্যে সে প্ল্যান্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল দুইটা একসাথে করে ওটার প্রেজেন্ট ভ্যালু নিয়েছে। সো নাথিং টু ওরি অ্যাবাউট দ্যাট বিকজ হচ্ছে ট্যাক্স এটার উপর নাই। পিভি ট্যাক্স সেভড ভায়া ট্যাক্স ডেপ্রিসিয়েশন, দেখেন এই যে ডেপ্রিসিয়েশনের উপর যে ট্যাক্স সেভ সেটাও আপনি এখানে ক্যালকুলেট করলেন, করার পরে আপনি এবার এটাকে সলভ করলেন যে এই যে এই সবগুলা এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু 0। দেন আপনি বের করলেন x ইকুয়ালস টু 0.639, ইন আদার ওয়ার্ডস 63% বা 64%। তার মানে আপনার যদি ট্যাক্স রেট গোজ আপ টু 64%, আপনার your NPV will be 0. So what does it mean? Interpretation is যে আপনার আসলে ট্যাক্স রেট 30% থেকে 64% হয়ে যাবে, that is very very unlikely. You don't need to worry about tax. You rather focus on other crucial factors. আমরা কি বুঝতে পারতেছি সেনসিটিভিটির এইমটা কি, অবজেক্টিভটা কি? জি স্যার, আমরা এখানে রিস্ক ফ্রিজ আছি স্যার। আমরা দেখব যে আমাদের সেনসিটিভিটি দেখতে হবে যে এই প্রজেক্টটা শুধু পজিটিভ এনপিভি হলে আমরা নিব না, সেটা কতটুকু পর্যন্ত আমাদের পজিটিভ আছে, যে ভেরিয়েবল এলিমেন্টসগুলো চেঞ্জ হলে আমরা কতটুকু রাইট 64% হলে হচ্ছে আমার প্রজেক্টটা 0 হয়ে যাবে। সো আমার কারেন্ট ট্যাক্স রেট ইজ 30%. So with regard to the tax, we do not have any major risk. I would say major না, কোনো রিস্কই নাই। So we can live with this risk. মানে আপনার এখানে কোনো সমস্যা নেই।
So you should rather focus on other factors. তাহলে আমরা কি পারবো এটা হোপফুলি? আচ্ছা, এবার আসেন হচ্ছে হোল্ড এন্ড লিমিটেড। ঠিক আছে, সমস্যা নেই। মেরিটাইম স্পেশালিটিস, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা 17 হচ্ছে বেস্ট ম্যাথ সেনসিটিভিটি অ্যানালাইসিস এর, খুব কেয়ারফুলি দেখেন। বিটার্স লিমিটেড, এই ম্যাথটা যদি আপনারা বুঝেন তাহলে হচ্ছে আপনার পুরো সেনসিটিভিটিতে আর কোনো সমস্যা থাকবে না আর কি। বিটার্স লিমিটেড মেক্স প্লাস্টিক কিটস ফর বিল্ডিং মডেল সেলিং শিপস। The company's designer has just developed a new product, a kit for making a model of the Golden Hind, the ship in which Drake circumnavigated the world. To make the kits, a new plastic molding machine will have to bought for 50,000. A new present value appraisals has been carried out that indicates a positive net present value of 2,983. This appraisal was followed up. An assessment of the riskiness of the project there was achieved by taking, এগুলো অনেক কিছু বলা আছে, এগুলো দরকার নাই। এখানে দেখেন date on the original estimate on the values of each of them generate a zero NPV are as follows. What does it mean? যে আমাদের যতগুলো ফ্যাক্টর আছে, পসিবল ফ্যাক্টর, প্রত্যেকটা ফ্যাক্টরের কতটুকু চেঞ্জের জন্য এনপিভি জিরো হতে পারে সেই জিনিসটা ওরা ক্যালকুলেট করছে। যেমন কস্ট অফ মোল্ডিং মেশিন 50,000 টাকা, যদি এটা 52,983 হয় তখন এটা এনপিভি জিরো হয়ে যাবে ডেফিনেটলি, কারণ আমার এনপিভি কত 2,983। সো আমার উইথ রিগার্ড টু দ্য কস্ট অফ মোল্ডিং মেশিন 50,000 থেকে যদি এটা বেড়ে 52,983 হয়ে যায়, ডেফিনেটলি আমার এনপিভি উইল কাম টু জিরো। হ্যালো, জিরো। আচ্ছা, সেলিং প্রাইসের ক্ষেত্রে সে ক্যালকুলেট করছে যে যখন সেলিং প্রাইস 20 টাকা, 20 টাকা থেকে যদি এটা 19 টাকা 60 পয়সা হয়ে যায় তখন আমার এনপিভি কি হবে, জিরো হয়ে যাবে। এটা কিন্তু আসলে স্ট্যান্ড অ্যালোন বেসিসে হয়। সেনসিটিভিটির একটা প্রবলেম হলো ইফ ইউ অল্টার ওয়ান ভেরিয়েবলস আদার ভেরিয়েবলস উইল রিমেইন আনচেঞ্জ। মনে করেন সেলিং প্রাইস অবশ্যই চেঞ্জ করবেন, আপনার অন্য ভেরিয়েবলগুলো আনচেঞ্জ হবে। এটা কিন্তু একটা মেজর ড্রব্যাক। তো এই ড্রব্যাক দূর করার জন্য আরেকটা অ্যানালাইসিস আছে, দ্যাট ইজ কল্ড হচ্ছে সিনারিও অ্যানালাইসিস। সিনারিও অ্যানালাইসিস মানে হচ্ছে যদি আপনি একটা চেঞ্জ করেন ওর সাথে রিলেটেড সবগুলো চেঞ্জ হয়ে যায়। সো সেই জিনিসগুলো আমাদের আসলে করতে হয় না, সফটওয়্যারে করা হয়। এনিওয়ে, দেন ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট দেখেন 6 টাকা, কিন্তু 6 টাকা থেকে বেড়ে যদি এটা 6 টাকা 40 পয়সা হয় তখন আপনার প্রজেক্টটা জিরো হয়ে যাবে। লেবার কস্ট, লেবার কস্ট হচ্ছে 5 টাকা, 5 টাকা থেকে 5 টাকা 40 পয়সা হলে জিরো হয়ে যাবে। ভেরিয়েবল ওভারহেড 2 টাকা থেকে 2 টাকা 40 পয়সা হলে জিরো হবে। এন্ড সেলস লাইফ 6 ইয়ার্স থেকে 5.5 ইয়ার্সে কমে আসলে এনপিভি জিরো হয়ে যাবে। So above assessment is based on the assumptions of discount rate of 15% and constant sales of 2,000 per annum. ঠিক আছে? So okay, risk free rate হচ্ছে আপনার 6%। এখন আপনাকে ক্যালকুলেট করতে বলছে to generate a zero NPV, estimate the values for discount rate and annual sales volume. আপনাকে কি বের করতে বলছে? ডিসকাউন্টিং রেটের পার্সপেক্টিভে এন্ড অ্যানুয়াল সেলস ভলিউমের ভিত্তিতে জিরো এনপিভি বা সেনসিটিভিটি ক্যালকুলেট করতে বলছে। তাহলে ইফ ইউ লুক এট দ্য ইনফরমেশন, এই ক্ষেত্রে হচ্ছে দেখেন প্রতি বছরে কনস্ট্যান্ট সেলস হচ্ছে 2000, দেন discounting factor is 15%, but this 15% is not applicable in this case কারণ আমাকে ডিসকাউন্টিং ফ্যাক্টরের পার্সপেক্টিভে সেনসিটিভিটি ক্যালকুলেট করতে হবে। প্রজেক্ট লাইফ ইজ 6 ইয়ার্স। প্রজেক্টের সেলিং প্রাইস ছিল, প্রোডাক্টের সেলিং প্রাইস ছিল 20 টাকা, ম্যাটেরিয়াল কস্ট ছিল 6 টাকা, লেবার কস্ট 5 টাকা, ভেরিয়েবল ওভারহেড ছিল 2 টাকা। সো এই ইনফরমেশন গুলা ইউ নিড টু পুট এভরিথিং টুগেদার এন্ড ইউ নিড টু ক্যালকুলেট সেনসিটিভিটি উইথ রিগার্ড টু ডিসকাউন্টিং ফ্যাক্টর। সো হাউ ডু ইউ ডু দ্যাট? কিভাবে করবেন এটা? এই ক্ষেত্রে যেটা হবে, ফর্মুলাটা হবে দেখেন, আমাদের 2000 ইউনিট ছিল তাই না? হ্যালো, 2000 ইউনিট ছিল না সেলস ভলিউম? আচ্ছা, 2000 ইউনিট যদি সেলস ভলিউম থাকে, এইটার সাথে আমি টাইমস করব। দেখেন আমাদের সেলস প্রাইস কত ছিল? 20 টাকা করে, 20 টাকা। তারপরে র ম্যাটেরিয়ালস এর প্রাইস কত ছিল? টাকা। কত? 6 টাকা। দেন অন্য যে খরচগুলো একটু বলেন। 5 2 হচ্ছে 5 দেন 2, এটাই তো অল টুগেদার এক্সপেন্স। আচ্ছা, এইটার সাথে কয় বছর ধরে আমার হবে অ্যানুইটি ফ্যাক্টর? এটা হবে হচ্ছে এট দ্য রেট অফ
at the rate of 6 years, but টাইমটা আননোন, টাইম কিন্তু আসলে আমরা জানি না, ঠিক কিনা? দেখেন 2000 ইউনিট, তার সাথে হচ্ছে আমরা নেট কন্ট্রিবিউশন বা নেট ক্যাশ ফ্লো যেটা, সেটাকে আমরা মাল্টিপ্লাই করলাম, করলে হচ্ছে পার ইয়ারের ক্যাশ ফ্লো পাবেন। তার সাথে আমরা মাল্টিপ্লাই করব অ্যানুইটি ফ্যাক্টর, কিন্তু যে অ্যানুইটি ফ্যাক্টর কত পার্সেন্টে করব এটা তো আমরা ঠিক জানি না। এটা এমন একটা ফ্যাক্টর দিয়ে করব দ্যাট উইল মেক আওয়ার প্রজেক্ট কি জিরো। হ্যালো, আচ্ছা, তাইলে আমরা যদি এটাকে সলভ করি, এবং এটার সাথে আরেকটা জিনিস কিন্তু আমরা কনসিডার করি নাই, ইনভেস্টমেন্ট মাইনাস কত ছিল যেন ইনভেস্টমেন্ট 50,000। সো এটাকেও আমরা কনসিডার করলাম, প্লাস এটা করলে হচ্ছে আমি যদি এখন এটাকে সলভ করি তাহলে হচ্ছে আপনার একটা রেজাল্ট পাবেন। সেই রেজাল্টটা তখন হচ্ছে আপনি অ্যানুইটি টেবিলের ওই যে 6 ইয়ার্স এর সোজা কোন পার্সেন্টের সোজা পড়ে সেটা নিয়ে বের করে আপনি ডিটারমিন করবেন যে আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর কত হলে প্রজেক্টটা জিরো। আপনারা কি বুঝতে পারতেছেন? আবার বলতে হবে, অ্যানুইটি টেবিল থেকে দেখা দিলে তো হয়, মানে এক্সাক্ট অ্যাকুরেট কি মানে হতে হবে একদম নাকি না? না, এক্সাক্ট অ্যাকুরেট হয়তো হবে না। মনে করেন যে এইটা যেটা আছে এটা হচ্ছে দুইটা রেটের মাঝে পড়ছে, হয়তো মনে করেন 15% 16% এর মাঝে পড়ছে, তখন আপনি ওই মাঝামাঝি যে রেটটা হয় সেটা বলবেন যে আমার এইখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর বা অ্যানুইটি ফ্যাক্টর লাইজ ইন বিটুইন এত এন্ড এত, 15 and 16%। বুঝতে পেরেছি স্যার, ওকে, ঠিক আছে, পারা যাবে হোপফুলি। জি স্যার। জি স্যার। নেক্সট রিকোয়ারমেন্ট কি ছিল? একটা ছিল হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টরের ভিত্তিতে, আরেকটা ছিল ভলিউমের, তাই না? আরেকটা নেক্সট যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার ভলিউমের ভিত্তিতে, অ্যানুয়াল সেলস ভলিউম। সো অ্যানুয়াল সেলস ভলিউম যদি নিতে চাই, এই যে দেখেন ভলিউম ছিল আমার হচ্ছে 2000, এই ক্ষেত্রে আপনি সেলস ভলিউম ধরবেন হচ্ছে x, আর এই ক্ষেত্রে অ্যানুইটি ফ্যাক্টর 6 ইয়ার্স, আপনি তো জানেন ওটার জন্য কত ছিল ডিসকাউন্টিং ফ্যাক্টর 15 মেবি, তাই না? 3.571, ওই যে 15% ছিল। সো এইখানে দেখেন 50,000 আমার হচ্ছে ইনিশিয়াল আউটলে, দেন ভলিউমটা হচ্ছে আননোন, আমি ওটাকে x ধরলাম, বাকি সব ইকুয়েশন একই। অ্যানুইটি ফ্যাক্টরটা নিব 6 ইয়ার্স এর, 15% হচ্ছে আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া ছিল। সো এটা আপনার যেটা হয় সেটা বসাবেন, বসাই ইফ ইউ সলভ ফর x you will get the sensitivity with regard to sales volume. স্যার ট্যাক্সেরটা কি এখানে কোনো ইকুয়েশনে ফেলা যায় না? হ্যালো স্যার ট্যাক্সের সেনসিটিভিটিটা এই ধরনের কোনো ইকুয়েশনে ফেলা যায় না? না না না, ট্যাক্সের সেনসিটিভিটি কেমন করে ফেলবেন, কারণ ওইখানে তো মাল্টিপল ইমপ্যাক্ট, বললাম না যে এই কারণে ওটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। এই মেথডটা দিয়ে অন্য সবকিছু ইজিলি করা যায়, ইকুয়েশন ফরম্যাটে ফেলে যে কোনো ভেরিয়েবল কম্পোনেন্টে করা যায়, একমাত্র ট্যাক্সের হবে, বাট আপনাকে ওই যে ক্যালকুলেট করে নিয়ে এসে দেন ইকুয়েশনে ফেলতে হবে। তো এটা দেখেন এর 1 2 আমরা করে ফেললাম, বাট প্রবলেম হচ্ছে বি তে দেখেন নাম্বার হচ্ছে 11, আপনাকে ইন্টারপ্রিট করতে বলছে। Comment on the results of both NPV appraisal and subsequent quantitative analysis, that is sensitivity analysis. Discuss how the managers might proceed to put themselves in a position to reach a decision on whether to go ahead with the new project. Your decision should include some consideration of the usefulness of the quantitative analysis already undertaken and how these might be usefully extended. Quantitative analysis means হচ্ছে এইখানে যে quantitative analysis করছে। Remember, আপনাদের মনে আছে কিনা জানি না, সেনসিটিভিটির যখন ডিসকাশন করছিলাম আমরা বলছিলাম যে very purpose of having the sensitivity analysis is sometimes you might be seeing যে NPV is positive, oh you are thinking yes my NPV is positive, we should positively go ahead with the project, but it's not the case. এই ক্ষেত্রে আপনি দেখেন একটু কেয়ারফুলি খেয়াল করেন যে আমার মেশিনের প্রাইস 50,000, বাট ইফ ইট গোজ আপ টু 52,983 তাহলে হচ্ছে আপনার প্রজেক্টের এনপিভি জিরো হবে। যদি আপনার এটা 53,000 হয়ে যায় তাহলে এনপিভি কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। সেলস প্রাইস 20 টাকা, কিন্তু যদি আপনার যে 19 টাকা 60 পয়সা হয়ে যায় তাহলে হচ্ছে আপনার প্রজেক্ট নেগেটিভ জিরো হবে, এবং 19 টাকা 60 পয়সার থেকে আরো কম হলে প্রজেক্টটা নেগেটিভ হয়ে যাবে, লস হবে। ইট অ্যাপারেন্টলি লুকস ভেরি ভেরি রিস্কি। সো আমি তো আর এইভাবে বলতে পারবো না, প্রত্যেকটা যে আছে ফ্যাক্টর আছে, ইনপুটস আছে, এই ইনপুটসটাকে তখন অ্যানালাইসিস করতে হবে, করে দেন হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে। সো হাউ ডু ইউ অ্যানালাইসিস দ্যাট? এখানে দেখেন একটা দুইটা আমি দেখিয়ে দেই, বাকিগুলো আপনারা নিজের
মনে করেন কস্ট অফ মোল্ডিং মেশিন। আমাকে একটু ফিগারটা বলেন যে মোল্ডিং মেশিন কতটুকু চেঞ্জ হলে আমাদের এটা জিরো হচ্ছে। এটা ছিল হচ্ছে 2893 নাকি 52,938 না আমার এনপিভি কত ছিল স্যার 2983 ডিভাইডেড বাই আমার 50,000 ছিল হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টাইমস 100, তার মানে মাত্র 6% আপনার যদি চেঞ্জ হয় প্রাইস তাহলে হচ্ছে আপনার এনপিভি জিরো হয়ে যাবে। আমরা কি এই বিষয়টা বুঝতে পারি? জি স্যার। মাত্র 6% যদি আমার এটা চেঞ্জ হয় তাহলে হয়ে যাবে, মানে এনপিভি জিরো হয়ে যাবে। সেলস প্রাইস ছিল হচ্ছে কত জানো 20 টাকা ছিল আর একটা হচ্ছে 9.2 তার মানে হচ্ছে ওভার হচ্ছে 20 টাইমস 0.2 সরি 100 মানে 2%। সেলস প্রাইস মাত্র 2% চেঞ্জ হলে আপনার প্রজেক্টটা নেগেটিভ হবে, এর থেকে বেশি চেঞ্জ হলে কি হবে আপনার প্রজেক্ট নেগেটিভ হবে। আমরা কি বুঝতে পারতেছি ইন্টারপ্রিটেশন গুলা? সো আপনি এরকম ক্যালকুলেশন করবেন, পার্সেন্ট ক্যালকুলেশন করে দেন, এটার ইন্টারপ্রিটেশন লিখবেন যে মোল্ডিং মেশিনের প্রাইস 50,000, এটা মাত্র 6% চেঞ্জ হলে আপনার প্রজেক্টটা জিরো হবে, 6% এর বেশি হলে এটা নেগেটিভ হবে। সো ইট সিমস ভেরি রিস্কি। সেলস প্রাইস মাত্র 2% যদি চেঞ্জ হয় তাহলে প্রজেক্ট জিরো হবে, 2% এর বেশি চেঞ্জ হলে প্রজেক্ট উইল বি নেগেটিভ। সো ইট লুকস ভেরি রিস্কি। তার মানে ওভারঅল আপনি এগুলা মানে ইন্টারপ্রিট করে আপনি বলবেন ইভেন দো this project is showing positive NPV, interpreting each and every sensitivity analysis by inputs, we can safely conclude that this project looks very very risky. আমরা যদি এই প্রজেক্টটা টেক আপ করি we need to be more careful about sales price, cost price এবং ওই যেগুলা হচ্ছে আপনার 4-5% এর কাছাকাছি ওইগুলোকে আপনি বলবেন। এই ধরনের ইনপুটস নিয়ে you have to be very cautious and careful. হ্যালো স্যার, প্রজেক্টটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কি সেনসিটিভিটি করতে হবে যে পজিটিভ করার জন্য? ওইটা তো আর তখন সেনসিটিভিটি করার দরকার নাই। প্রজেক্ট নেগেটিভ স্যার এরকম একটা কোশ্চেন এসেছিল আইসিবি তে যে প্রজেক্টটা নেগেটিভ কিন্তু সেনসিটিভিটি, সেক্ষেত্রে আমরা লিখে দিয়েছিলাম যেহেতু প্রজেক্টটা নেগেটিভ এখন আমি এই ক্ষেত্রে তো সেনসিটিভিটি আমার প্রজেক্ট নেগেটিভই স্যার সেখানে বলা যেতে পারে না যে কত পার্সেন্ট এগুলো চেঞ্জ হবে, এগুলো কতটুকু চেঞ্জ হলে এটা পজিটিভ হবে, কতটুকু চেঞ্জ হলে পজিটিভ হবে। ক্যালকুলেশন করে দেখতে পারেন যে আসলে কতটুকু হলে আপনার এটা পজিটিভ হবে। বাট এই প্রজেক্ট অনেক, এটা তো বাই ডিফল্ট রিস্কি এই প্রজেক্টটা। আচ্ছা, ফর দ্য সেক অফ ক্যালকুলেশন ইউ ক্যান ডু ইট, বাট আপনার এটা কতটুকু ভ্যালু অ্যাড করবে ফর ইওর প্রজেক্ট এটা ঠিক জানা নাই আর কি, কারণ আপনার তো বাই ডিফল্ট প্রজেক্ট রিস্কি হয়ে গেছে। এবং এটাও হতে পারে ইয়েস আপনার হয়তো ওই জিনিসের উপর কন্ট্রোল আছে, এই কারণে হয়তো আপনি সেনসিটিভিটি ক্যালকুলেশন করতেছেন, করে আপনি হয়তো ওই জিনিসটাকে পজিটিভ চাচ্ছেন। দ্যাট কুড বি অ্যানাদার ডাইমেনশন হইতে পারে। সো হোয়াট এভার দ্য কেস মে বি, মানে আপনাকে সেনসিটিভিটি ইন্টারপ্রিট করতে হবে যে কোন কিসের জন্য, ইনপুটের জন্য আমার ইমপ্যাক্ট কতটুকু এবং হুইচ ইনপুট লুকস মোর রিস্কি, দ্যাট ইউ নিড টু অ্যানালাইজ। হ্যালো, ওকে স্যার। আপনারা আসলে ওকে কিনা বোঝার কথা আর কি। এখন আসেন হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট টপিক হচ্ছে আমাদের এপিভি। এপিভি হচ্ছে অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু। অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু হলো, দেখেন অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু, অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টটা কখন অ্যাপ্লাই হয়? যখন কমপ্লিকেটেড ট্যাক্স নেচার থাকে। কি কি বললাম? কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার থাকে। খেয়াল করেন, যখন কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার থাকে, হিউজ অ্যামাউন্ট অফ ডেট থাকে, হিউজ অ্যামাউন্ট অফ ডেট থাকে ফর প্রজেক্ট ফাইন্যান্সিং,
তারপরে হচ্ছে ইস্যু কস্ট থাকে, তখন এপিভি যে মডেল আছে দ্যাট প্রডিউস বেটার রেজাল্ট। তাহলে কি বললাম যে আমার এনপিভি ভার্সেস এপিভি। এপিভি হচ্ছে কখন আমরা অ্যাপ্লাই করব, যখন কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার। হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার? যেমন হয়তো যে ট্যাক্স হলিডে অথবা প্রোগ্রেসিভ রেটে ট্যাক্স, ফার্স্ট 2 ইয়ার্স 20% এ দিবেন, তারপরে 50% এ দিবেন, তারপর 75%, দেন 100%, সামথিং লাইক দ্যাট। দেন হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ডেট, আপনার প্রজেক্টে হচ্ছে 100 কোটি টাকা লাগবে, তার 80 crore টাকা ইজ কামিং ফ্রম দ্য ডেট। তার মানে কি হিউজ অ্যামাউন্ট অফ ডেট আপনার ক্যাপিটাল স্ট্রাকচারে আছে। ইস্যু কস্ট, আপনার ডেট ইস্যু করতে গিয়ে আপনার হিউজ অ্যামাউন্টের ইস্যু কস্ট আছে। সো এই ধরনের ফ্যাক্টর যখন থাকবে তখন ইটস বেটার টু অ্যাপ্লাই অ্যাডজাস্টেড প্রেজেন্ট দেন নেট প্রেজেন্ট। ক্লিয়ার? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এপিভি আমরা কিভাবে ক্যালকুলেট করি? এপিভির ফর্মুলা হলো এপিভি ইকুয়ালস টু বেস কেস এনপিভি প্লাস ফাইনান্সিয়াল সাইড এফেক্টস। তাহলে এপিভির ফর্মুলা কি? বেস কেস এনপিভি প্লাস ফাইনান্সিয়াল সাইড এফেক্টস। তাহলে বেস কেস এনপিভি আমরা কিভাবে বের করি? বিএনপিভি বের করব হচ্ছে আমাদের যে অপারেটিং ক্যাশ ফ্লো থাকে এগুলা ডিসকাউন্টেড অ্যাট ungeared cost of equity, that is KE. তাহলে কি বললাম? বেস কেস এনপিভি আমরা বের করব, অপারেটিং যে ক্যাশ ফ্লোটা থাকবে ওটাকে আমরা আলাদা করে নিব, আলাদা করে নিয়ে ডিসকাউন্ট করব আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি। আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি মিন্স হচ্ছে যে বেটাটা থাকবে, বেটাটা তো আমরা বলছি না ইউজুয়ালি হচ্ছে আমার ইকুইটি বেটা থাকে, ওইটাকে আমাদের অ্যাসেট বেটাতে কনভার্ট করতে হবে, কনভার্ট করে দেন হচ্ছে এটা করতে হবে। আর ফাইনান্সিয়াল সাইড এফেক্ট যেটা, ফাইনান্সিয়াল সাইড এফেক্ট মিন্স আপনার যে ইস্যু কস্ট আছে সেটার প্রেজেন্ট ভ্যালু করবেন প্লাস ট্যাক্স সেভ অন ইন্টারেস্ট, এইটাকে ডিসকাউন্ট করবেন at risk free rate। তাহলে আপনি পেয়ে যাবেন ফাইনান্সিয়াল সাইড এফেক্ট। দেন হচ্ছে আপনি এই দুটাকে যোগ করবেন, যোগ করলেই হচ্ছে আপনার এপিভি হবে। if APV is positive you should go ahead, if it is negative then you should reject। আমরা কি বুঝতে পারি? স্যার ইস্যু কস্ট সহ ডিসকাউন্টেড হবে, মানে ইস্যু কস্ট প্লাস ট্যাক্স অন ইন্টারেস্ট দুইটা ডিসকাউন্টেড হবে? এটা তো হবে, ডিসকাউন্ট মিন্স হচ্ছে জিরো টাইমে ডিসকাউন্ট হবে, মিন্স হচ্ছে আপনার ওয়ান ফ্যাক্টর। ঠিক আছে, মানে কোশ্চেন করতেছে ইস্যু কস্ট যেটা থাকবে এবং ট্যাক্স যেটা সেভ হবে অন ইন্টারেস্ট, ওই দুটাকে প্লাস করে তারপর ডিসকাউন্ট করবে নাকি? হ্যাঁ, মানে ইস্যু কস্ট তো জিরো টাইমে হয়, বুঝছেন? ইস্যু কস্টের ডিসকাউন্টিং ফ্যাক্টর 1 এবং ইস্যু কস্ট ইউজুয়ালি হচ্ছে আপনার ট্যাক্সে অ্যালাউয়েবল না। তো ইস্যু কস্ট আপনি জাস্ট 1 দিয়ে, এইজন্য আমি শুধু ইস্যু কস্ট লিখছি, কারণ এটার ফ্যাক্টর ইউজুয়ালি 1। ঠিক আছে, আর ট্যাক্স সেভ অন ইন্টারেস্ট যেটা হবে সেটাকে ডিসকাউন্ট করবেন রিস্ক ফ্রি রেট। এটার কারণটা হলো, কারণ এটা হচ্ছে আপনি ফর শিওর ইউ আর গোইং টু সেভ দ্য ট্যাক্স, এবং হচ্ছে এটা ট্যাক্স অথরিটি আপনাকে ই করবে, অ্যালাউ করবে, এই কারণে এটাকে রিস্ক ফ্রি রেট দিয়ে ডিসকাউন্ট করা। সো ফার ওকে আমাদের এপিভি এর ফর্মুলাটা? হ্যালো, জি স্যার, ওকে, ইয়েস স্যার। এবার দেখো যে ইকুইটি বেটা টু অ্যাসেট বেটা, এটা একটু যদি স্যার বুঝান স্যার। ওইটা আমরা একটা ম্যাথ দেখাবো এখন। আচ্ছা, ম্যাথ দেখিয়ে আমরা হচ্ছে শেষ করব। এটা দেখেন, দেখা যায় যে এক্সাম্পল 4। হ্যালো, জি স্যার। জি স্যার, দেখা যায় স্যার। এপসিলন পিএলসি, এই সিনপসিসটা আপনাদের কাছে থাকার কথা, is considering a project that would involve investment of 11 million now and would yield 2.9 million per annum for each of the next 5 years। এটা হচ্ছে আপনার 11 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট হবে, যেটা আপনার yield করবে 2.9 million per annum for each of the next 5 years। Okay, the project will raise
Epsilon's debt capacity by 8 million for the duration of the project at an interest rate of 5%. Cost of raising this loan are estimated as 200,000 net of tax. Okay, তাহলে এটা হচ্ছে আপনার ডেট হচ্ছে কত 8 মিলিয়ন। দেখেন আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 11 মিলিয়ন, তার মধ্যে 8 মিলিয়ন হচ্ছে আমার ডেট। তাইলে আমরা বলছিলাম না এপিভি করতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে, একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডেট থাকতে হয়। সো 11 মিলিয়নের মধ্যে 8 মিলিয়ন ডেট, তার মানে কি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ডেট আছে। সো আমরা এখানে এপিভি উইল প্রডিউস বেটার রেজাল্ট। দেন ওর ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে 5%। কস্ট অফ রেজিং দ্য লোন দ্যাট ইজ ইস্যু কস্ট ইজ 200,000। রিস্ক ফ্রি রেট ইজ 5%। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোন ম্যাথে যদি আপনার রিস্ক ফ্রি রেট দেওয়া না থাকে তাইলে আপনার ডেটের যে রেটটা সেই রেটটাকে সবসময় রিস্ক ফ্রি রেট হিসাবে ধরে নেবেন। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। মার্কেট রেট ইজ 12%, ইকুইটি বেটা হচ্ছে কত 1%, কর্পোরেট ট্যাক্স ইজ 30%. Epsilon currently has a ratio of 1.2 market value of debt to market value of equity. 1.2 for market value of debt to market value of equity, মানে ওর ওই রেশিও 1:2. ক্যালকুলেট এন্ড কমেন্ট অন এপিভি। তো আপনাকে এই ক্ষেত্রে একটা এপিভি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ওকে, আপনাদের কাছে কি এই সিনোপসিসটা আছে? না স্যার, আমার কাছে নেই তো কেন? স্যার আছে স্যার, আছে স্যার, আছে আছে। আমি এখন যে কাজটা করতে চাই সেটা হলো একটা হোয়াইট বোর্ড ওপেন করতে চাই। দেখেন তো দেখা যায় একটা হোয়াইট বোর্ড ওপেন? জি স্যার। ইয়েস স্যার, দেখা যায়। ওকে, এইখানে দেখেন আমরা বেস কেস এনপিভি বের করব, বি এনপিভি, কারণ ওই যে ফর্মুলা গুলো ওইখানে লেখা যাচ্ছিল না, এই জন্য বি এনপিভি যদি আমরা বের করতে চাই, দেখেন আমাদের ক্যাশ ফ্লো ছিল কত 2.9 মিলিয়ন, তাই না? এইটাকে আমাদের ডিসকাউন্ট করতে হবে আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি দিয়ে। যদি আমি আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি দিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে অ্যাসেট বেটা বের করতে হবে। অ্যাসেট বেটার ফর্মুলাটা আপনাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম। অ্যাসেট বেটা ইকুয়ালস টু বেটা ইকুইটি বেটা টাইমস ইনটু ডিভাইডেড বাই ইকুইটি ডিভাইডেড ইকুইটি প্লাস ডেট ইনটু 1 মাইনাস ট্যাক্স। রাইট, ই প্লাস ডি। একটু ক্যালকুলেট করে বলেন তো কত হয়? ডি ইনটু 1 মাইনাস টি। ওকে, তাহলে একটু বলেন যে কত হয় আমাদের অ্যাসেট বেটা? আমাদের ওই ম্যাথে ইকুইটি বেটা কত ছিল একটু বলেন, তাহলে আমি ফর্মুলায় বসিয়ে দিই না হয়। আচ্ছা, এই ম্যাথে আমাদের ইকুইটি বেটা ছিল হচ্ছে 1, বুঝছেন? 1.2 না না 1.2 না, 1 equity beta was 1 times current ratio of 1:2 for market value of debt to market value of equity. Debt to equity ratio হচ্ছে কি 1:2, তার মানে ইকুইটি হচ্ছে 2 plus 1 into 1 minus 0.3। এটাকে সলভ করে বলেন তো কত হয়? স্যার ইকুইটি 3 হবে না স্যার 11 থেকে 8 বাদ গেলে? হোয়াট? ও স্যার ইকুইটি 3 হবে না, কারণ 11 তো টোটাল, সেখানে 8 যদি ডেপ্ট হয় তাহলে ইকুইটি তো 3 হয়। মানে আমাদের ওই ইকুইটির 3 হয়ে কি লাভ? মানে আমি বুঝতে পেরেছি যে আমার টোটাল 11 মিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট, তার মধ্যে 8 মিলিয়ন হচ্ছে কামস ফ্রম ডেট, সো 3 মিলিয়ন কামস ফ্রম ইকুইটি। সো আমি ওইটা বুঝলাম, কিন্তু হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্যালকুলেটিং দ্যাট? আমাকে তো ক্যালকুলেট করতে হবে আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি, নট দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ ইকুইটি। সো আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি যদি আমি বের করতে চাই তাহলে ইকুইটি বেটাকে প্রথমে অ্যাসেট বেটাতে কনভার্ট করতে হবে।
সো আপনারা একটু বলেন তো এখানে কত রেজাল্ট হয়? 0.74 0.74 লুকস ফাইন। কেন বলেন তো লুকস ফাইন? আমার রেজাল্ট কনভিন্সিং কেন বলেন তো? ইকুইটি বেটা হচ্ছে 1। ইকুইটি বেটা 1 মিন্স আমরা বলছি ইকুইটি ইনক্লুডস বোথ দ্য ইম্প্যাক্ট অফ ইকুইটি এন্ড ডেট, কিন্তু আমরা যখন ডেটের ইম্প্যাক্টটাকে বাদ দিয়ে দেই সেটাকে বলে অ্যাসেট বেটা। সো অ্যাসেট বেটা মানে হচ্ছে অ্যাসেট বেটার মধ্যে শুধুমাত্র ইম্প্যাক্ট থাকবে ইকুইটির। সো অবশ্যই কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের অ্যাসেট বেটা উইল বি লোয়ার দ্যান ইকুইটি বেটা। সো আমি ইফ আই কম্পেয়ার মাই রেজাল্ট 0.74 উইথ মাই ইকুইটি বেটা 1, সো ইট লুকস লজিক্যাল, ইট লুকস ফাইন টু মি। আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো এই জন্য আমরা প্রথমে আনগিয়ার করে নিলাম। আনগিয়ার করার পরে এবার হচ্ছে কেই বের করব। কেই এর ফর্মুলাটা কি বলেন? রিস্ক ফ্রি রেট প্লাস বেটা জে ইনটু আরএফ মাইনাস আরএফ, আরএম মাইনাস আরএফ। হ্যাঁ, রিস্ক ফ্রি রেট ইনটু, এটা কিন্তু অ্যাসেট বেটা, খেয়াল রাখবেন এটা কোনটা হবে, অ্যাসেট বেটা। তো এটাকে একটু আমরা সলভ করি। আমাদের কত ছিল এখানে? 5 ছিল রিস্ক ফ্রি রেট, তাই না? তারপরে হচ্ছে মার্কেট রিটার্ন কত ছিল? মার্কেট রিটার্ন ছিল হচ্ছে 12%. তাহলে 12 মাইনাস 5 ইনটু 0.74। ঠিক আছে, পরে বলেন তো কত হয় রেজাল্ট? 10.18. 10.18 যদি হয়, 10.18, এটা কিন্তু আপনারা লিখবেন পাশে সে 10%। ঠিক আছে, এখন দেখেন আমাদের প্রথম স্টেপ কি ছিল? বেস কেস এনপিভি উই শ্যাল ক্যালকুলেট অ্যাপ্লাইং দা আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি। তো আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো কত আছে? 2.9। তাহলে এটা হবে হচ্ছে নেক্সট কত বছর, 5 ইয়ার্স না কত বললো না অ্যানুইটি? তাহলে অ্যানুইটি ফ্যাক্টর আমরা ইউজ করতে পারি এট দ্য রেট অফ 10%। কত বছরের জন্য? 5 ইয়ার্স নাকি? হ্যাঁ, 5 years. তাহলে 5 ইয়ার্স এর অ্যানুইটি ফ্যাক্টর অ্যাপ্লাই করে যেটা হয়, ঠিক আছে, 5 ইয়ার্স এর এই অ্যানুইটি ফ্যাক্টর এখানে অ্যাপ্লাই করবেন, বসিয়ে এটা মাল্টিপ্লাই করেন। মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা হয় তার থেকে মাইনাস করবেন ইনভেস্টমেন্ট। তার থেকে কি করবেন? ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার 11 মিলিয়ন। মাইনাস করবেন, মাইনাস করলে যে রেজাল্টটা হবে সেটাকেই বলা হয় বেস কেস। সো ফার কি আমরা বুঝতে পারছি? পরের পার্টটা বুঝি নাই। কোন পার্টটা বুঝেননি? 5 ইয়ার্স এর অ্যানুইটি ফ্যাক্টর নেওয়া হলো 3.79, দেন পরে আমাকে বলেন ওটা কত হয়, ওটা গুণ করে 3.79 তো 3.79 2.9 কে মাল্টিপ্লাই করেন, করে কত হয়? 2.9 ইনটু সরি 10.99 10.99 না স্যার, সরি 10.99। ইয়েস স্যার, 10.99। আচ্ছা, তার মানে তো এটা জিরো হয়ে গেল। ঠিক আছে, 10.99 মানে হচ্ছে অথবা 0 পয়েন্ট অন হয়ে গেল। ঠিক আছে, 10.99 যদি হয় তার মানে এটা কিন্তু 0.01 নেগেটিভ হয়ে গেল, তাই না? এইটা হলো আমাদের বেস কেস এনপি। মানে এইখান থেকে আমরা মাইনাস করলাম হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 11 মিলিয়ন, সেটাকে মাইনাস করতে হবে। মাইনাস করে যে রেজাল্ট হবে 0.01, দ্যাট ইজ কল্ড বেস কেস এনপি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পার্ট অন গেল, দ্যাটস নট দ্য এন্ড। এইটার সাথে হ্যালো
হ্যালো, আর ইউ উইথ মি? ইয়েস স্যার। Yes, sir. এটাকে আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু ক্লিয়ার ড্রয়িংস। হ্যাঁ, নেক্সট হচ্ছে ফাইনান্সিয়াল সাইড এফেক্ট। ফাইনান্সিয়াল সাইড এফেক্ট যখন আমরা ক্যালকুলেট করব তখন হচ্ছে আমাকে দুইটা জিনিস নিতে হবে। একটা হচ্ছে ইস্যু কস্ট। ইস্যু কস্ট কত ছিল এখানে? ইস্যু কস্ট এটা আমি আর লিখলাম না, ওই যে 2 লাখ না কত যেন ছিল না, ইস্যু কস্ট 200,000 ছিল। তার মানে ওইটাকে মিলিয়নে কনভার্ট করে নেবেন। মিলিয়নে কনভার্ট করলে হচ্ছে 0.2 মেবি মাইনাস হবে, এবং দেন প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স ইন্টারেস্ট সেভিংস। আমার ইন্টারেস্ট কত আসছে একটু খেয়াল করেন। ইন্টারেস্ট হচ্ছে আমার কি 8 মিলিয়ন ছিল না টোটাল লোন? 5%. 8 মিলিয়নের উপর 5% হচ্ছে আমার ইন্টারেস্ট রেট, তাই না? তার উপর 30% ট্যাক্স সেভ। তার মানে কি প্রতি বছর আমি এই অ্যামাউন্টের ট্যাক্স সেভ হবে। এটুকু কি বোঝা যায়? Yes, sir. হ্যাঁ, ওকে। তাহলে এই যে অ্যামাউন্টের ট্যাক্স সেভ হবে, এটাকে আবার আপনি অ্যানুইটি ফ্যাক্টর অফ 5 years 5%, ঠিক আছে? অ্যানুইটি ফ্যাক্টর এট দ্য রেট অফ 5% 5 years, ওইটা লিখলাম না, সেটা দিয়ে মাল্টিপ্লাই করবেন। মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা হবে এটা প্লাস এইটা ইস্যু কস্ট, এটা যোগ করবেন, প্লাস বেস কস্ট এনপিভি যোগ করবেন। যোগ করে যদি ওভারঅল পজিটিভ হয়, ইউ শুড সিলেক্ট, আদারওয়াইজ ইউ শুড রিজেক্ট। তাহলে আমরা কি বললাম? ফাইনান্সিয়াল সাইড এফেক্ট হচ্ছে আমাদের দুইটা জিনিস যাবে। একটা হচ্ছে ইস্যু কস্ট। ইস্যু কস্ট তো ডেফিনেটলি আমার নেগেটিভ। আর ইন্টারেস্ট যেটা আছে, আমার 8 মিলিয়ন লোন নিয়েছি, সেটার উপর ইন্টারেস্ট রেট ইজ 5%, তার উপর 30% আমার ট্যাক্স সেল, ওই অ্যামাউন্টটা নিলাম। সেটাকে আমরা 5% এর যে অ্যানুইটি ফ্যাক্টর আছে সেটা দিয়ে করব, কারণ আমার ফাইনান্সিয়াল সাইড এফেক্টের কন্ডিশন ছিল যে আমরা এটাকে রিস্ক ফ্রি রেট দিয়ে ডিসকাউন্টিং করব। সো রিস্ক ফ্রি রেট ইজ 5%, সো উই শুড অ্যাপ্লাই দ্যাট 5%। আমরা ওটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে এটা প্রেজেন্ট ভ্যালু বের করব। আমরা কি ক্লিয়ার? জি স্যার, 0.52 বের হইছে। হ্যাঁ, যেটাই হোক। সো দেন আমরা এটা প্লাস এটা ইস্যু কস্ট প্লাস হচ্ছে বেস কেস এনপিভি, এটা যদি আমরা করি দেন উইল গেট এপিভি। তাহলে আমি কি এটা ক্লিয়ার করতে পারি? হ্যালো, Yes, sir. আচ্ছা। তাহলে আমার ধারণা এপিভির ম্যাথ আপনারা পারবেন। এখন আপনাদের কাজ কি হবে বলেন তো? 40 নাম্বার 40, রিমেম্বার ক্যাপিটাল স্ট্রাকচারের নাম্বার 40, এই ম্যাথটা আপনারা করবেন। ক্যাপিটাল স্ট্রাকচারের নাম্বার 40 একদম শেষে, এই যে আপনারা কি দেখতে পারেন 40? আমি একটা ইয়া বের করলাম, অ্যাবিডোস লিমিটেড। দেখছি না স্যার, দেখতে পাই না। হ্যালো, দেখা যাচ্ছে না স্যার। ও মুশকিল। ওশান ব্যাংকের 40, হ্যাঁ, ওই যে ইসের কস্ট অফ ক্যাপিটালের 40। অ্যাবিডাস লিমিটেড স্যার? হ্যাঁ হ্যাঁ, পাইছি স্যার। না, কিন্তু আমার এখানে তো দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। আমার ওইখানে কি দেখতে পারেন? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না স্যার। আমি তো স্ক্রিন শেয়ার দিলাম। স্যার এটা তো সবার কাছে আছে মোটামুটি। না না, আমি তারপরে ওটা আমার এখানে দেখালে সবাই একটু ভালোভাবে ফলো করবে। এখন স্যার দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে স্যার। তাহলে দেখেন, এই যে এবিডস লিমিটেড, এটা considering a large strategic investment, the scale of new venture is such the significant investment of 12.5 million new capital will be required. The new capital is estimated to give rise to new gearing level of 60% equity and 40% debt by market value. Okay, fine. The plant and equipment, working capital, equity issue cost, debt issue cost, দেখেন সবকিছু আপনার দেওয়া আছে। এস্টিমেটেড ক্যাশ ফ্লো দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ইকুইটি বেটা এবং তাদের গিয়ারিং লেভেলও দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট, মার্কেট রিটার্ন ইজ গিভেন,
Debt finance for the investment will be 8% fixed rate debenture. Tax depreciation rate 25% per year on a reducing balance method. Corporate tax rate 30%. After tax realizable value of the investment as a continuing operation is estimated to be 4 million at the end of year 4. Working capital may be assumed to be constant during the 4 years. The board of directors of Evidence Limited is discussing how the company should appraise the new investments. There is a difference of opinion between two directors. The sales director believes that net present value should be used as positive NPV investment should be quickly reflected in the increase in the company's share price. Finance director states that NPV is not good enough as it is the only valid in potentially restrictive conditions and should be replaced by APV, adjusted present value. Okay. Calculate the NPV and APV of the proposed investment. তার মানে এখানে যে ক্যাশ ফ্লোটা আছে এই ক্যাশ ফ্লোকে আপনি দুইটা ওয়েতে করবেন, একটা হচ্ছে এনপিভি আমাদের যে রেগুলার ওয়ে, আর একটা হচ্ছে এপিভি। এপিভি তে কিভাবে করবেন সেটা আপনি দেখতে পেলেন। এই ক্ষেত্রে প্রবলেম যেটা হবে যে আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর, হুইচ ডিসকাউন্টিং ফ্যাক্টর ইউ আর গোইং টু ইউজ। দেখেন আই উড সে এখানে আমাকে বলে দিয়েছে যে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার হবে 60-40 এবং 12.5 মিলিয়ন আমাদের লোন লাগবে। সো আমার ক্যাপিটাল স্ট্রাকচারের মিক্স ইজ দেয়ার। যদি আমি এনপিভি করতে চাই I should discount the cash flows using the WSCC. So আপনার এখানে রিস্ক ফ্রি রেট আছে, মার্কেট রিটার্ন আছে, বেটা আছে। সো এটা দিয়ে কি আপনি কস্ট অফ ইকুইটি বের করতে পারবেন? হ্যালো, পারা যাবে। ডেট ফাইন্যান্স আছে, তার রেট আছে 8%, এটা দিয়েও হচ্ছে আপনি ডেটের রেট বের করতে পারবেন। জি। ক্যাপিটাল স্ট্রাকচারের রেট দেওয়া আছে 60-40, এটা অ্যাপ্লাই করে হচ্ছে আপনি WSCC বের করতে পারবেন। এই WSCC দিয়ে আপনি এনপিভি বের করতে পারবেন, রেগুলার এনপিভি যাবে। এইবার যখন আমরা এপিভি করব তখন হচ্ছে আমাদের আবার নতুন করে ডিসকাউন্টিং ফ্যাক্টর বের করতে হবে। কোনটা? কস্ট অফ ইকুইটি বের করতে হবে সিএপিএম মডেলে, দ্যাট ইজ আনগিয়ার্ড কস্ট অফ ইকুইটি। তার মানে এইখানে যে বেটাটা আছে এই বেটাটাকে আপনি আনগিয়ার করবেন, আনগিয়ার করে দেন হচ্ছে কস্ট অফ ইকুইটি বের করবেন। দেন এই যে অপারেটিং ক্যাশ ফ্লোটা আছে এখান থেকে ট্যাক্স মাইনাস করে সেটাকে হচ্ছে আপনি কি করবেন, ওই যে আনগিয়ার কস্ট অফ ইকুইটি দিয়ে ডিসকাউন্ট করবেন। সেখান থেকে আপনার ওই যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট সব প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল এইগুলা মাইনাস হবে। ইস্যু কস্ট কিন্তু পার্ট অফ হোয়াট? ইস্যু কস্ট সাইড এফেক্ট রাইট, ফাইনান্সিয়াল সাইড এফেক্ট। এবং আমার যে ডেট আছে ডেটের অ্যামাউন্টটা, রিমেম্বার হাউ মাচ অ্যামাউন্ট ইজ দ্য ডেট। আমার দরকার হচ্ছে 12.5 মিলিয়ন, সো 40% ডেট। সো আমি 12.5 ইনটু 40%, তার মানে কি 5 মিলিয়ন হবে হচ্ছে আমার ডেট। সেই ডেটের উপর হচ্ছে আমি 8% অ্যাপ্লাই করলে ডেটের ইন্টারেস্ট পাবো। সেই ইন্টারেস্টের উপর 30% হচ্ছে আমার ট্যাক্স রেট, অ্যাপ্লাই করলে ইউ উইল গেট দ্য ইন্টারেস্ট সেভ। সেই ইন্টারেস্টকে হচ্ছে আপনি তখন যে রিস্ক ফ্রি রেট আছে এই ক্ষেত্রে যদি রিস্ক ফ্রি রেট বলা না থাকে আমি কোন রেট নিতে বলছিলাম? রিস্ক ফ্রি রেট 8%, ডেট দ্যাট ইজ 8%। ইউ অ্যাপ্লাই দ্যাট 8% এবং হচ্ছে আপনি তখন ওটাকে প্রেজেন্ট ভ্যালু করে নিয়ে আসলেন। দেন আপনি যোগ করেন প্রেজেন্ট ভ্যালু অফ অপারেটিং ক্যাশ ফ্লোজ বা বেস কেস এনপিভি, দেন ফাইনান্সিয়াল সাইড এফেক্ট, দুটাকে যোগ করে ইউ উইল গেট এপিভি। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। হ্যালো, it's a very good math. Number 40 is a very good math. I would suggest যে এই জিনিসটা মানে you should go it over. তারপরে discuss briefly the validity of the views of the two directors, use of your calculations to illustrate and support the discussions. এইখানে বেসিক্যালি ওই যে আমি যে কথাগুলো বলছি যে কখন আপনার এপিভি বেটার রেজাল্ট দেয় সেই জিনিসটা আপনাকে বলতে হবে এবং কখন এনপিভি ইউজ করা উচিত সেই জিনিসটা আপনাকে বলতে হবে। বললেই ইউ আর ডান। সো দিস ব্রিংস থিওরিটা আরেকটু স্যার মানে কখন আপনি একটু যদি সার কথাটা বলে দিতেন আরেকবার স্যার, এই থিওরিটিক্যালি এই কথাটা। থিওরিটিক্যালি হচ্ছে ইউজুয়ালি আমরা এনপিভি ইউজ করি রেগুলার কেসে। হাউএভার ওই যে আমি তিনটা জিনিস লিখে দিছিলাম না যে কখন আমার এপিভি ইউজ করি। এপিভি produces better result when there is a complicated tax structure, তারপর issue cost and huge amount of debt in the capital. এই যে যেমন এইটাই কিন্তু আপনার প্রচুর পরিমাণ ডেট আছে, 40% হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারে ডেট, এখানে ইস্যু কস্ট রয়েছে, সো ইট বিকামস কমপ্লিকেটেড, তাই না? সো আপনি তখন হচ্ছে প্রবাবলি এপিভি প্রোডিউসেস বেটার রেজাল্ট। সো এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখলে হবে। সো
দ্যাট ব্রিংস দ্য এন্ড অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। এখন আসলে দেখেন এই যে ম্যাথগুলো দেখালাম খুবই স্ট্যান্ডার্ড ম্যাথ, আমি বলবো যে এই জিনিসগুলো খুব ভালো করে আপনারা করেন সবগুলা। দেন স্টাডি ম্যানুয়ালের ম্যাথগুলা করেন, এগেইন আপনি বলবেন যে সেম জিনিসই উনি বলতেছেন, তারপরে আপনি আইসিএবি এর কোশ্চেন ব্যাংকগুলো করেন এন্ড ইউ আর ডান। আইসিএবি এর কোশ্চেন ব্যাংকে আমার মনে হয় না এরকম কোনো ম্যাথ আছে যে ইউ শুড ব্যাটল উইথ, আপনাদের ওরকম কঠিন হবে বলে আমার মনে হয় না। হ্যালো, জি জি স্যার, শুনতে পাই স্যার। পারা যাবে নাকি? স্যার হ্যাঁ, আমাদের দু এক সময় দু একটা ম্যাথ আসছে যে সিগমা বের করতে বলছে বা আপনার কোরিলেশন, এটা কি আসলে কত নম্বর চ্যাপ্টারে আছে এগুলি? এই যে এটা তো আবার অন্যদিকে হয়ে গেল। এটার ঘটনাটা যেটা হচ্ছে এটা বেসিক্যালি পোর্টফোলিও, হ্যাঁ এগুলাকে বলা এখন স্ট্যান্ডার্ড বা এগুলা দিয়ে করতে হয়। ইট ওয়াজ বেসিক্যালি ইন দ্য ওল্ড সিলেবাস। হ্যাঁ, আমরা যখন করেছি তখন ছিল এইগুলা, ওই পোর্টফোলিও থিওরি তো পোর্টফোলিও থিওরি আইসিডব্লিউ তে আছে, কিন্তু ম্যাথটা তো ওইভাবে না। একবার দুইবার হ্যাঁ, ওগুলো হচ্ছে যে আমাদের যারা প্রশ্ন করেন ওনারা হয়তো খেয়াল করেন নাই, ওনারা প্রশ্ন দিয়ে দিয়েছেন, বাট আমরা বলছি ওনাদেরকে যে এই প্রশ্নগুলো দেওয়া ঠিক না, কারণ সিলেবাসে এটা ওইভাবে কভার করে না। সো ওই জিনিসটা করতে হলে আমাকে লাস্ট মানে আপনার নভেম্বর ডিসেম্বর 19-এ আসছে এটা এটার পরে কিন্তু একটা মিটিং হয়েছে বুঝছেন, পোর্টফোলিও এগুলো আর আসবে না, মানে আসলেও হয়তো থিওরি আসবে। পোর্টফোলিও থিওরি এইবারই স্যার সি পাইছি স্যার। হ্যাঁ, মানে ওই ম্যাথটা আসলে পুরানো পুরানো ছিল, ওইগুলা আমি করাইতাম, ওই যে যারা পুরানো 16 সালেও আসছিল স্যার, 16 সালে আমি করাইতাম বুঝছেন, কিন্তু আপনাদের সিলেবাসেই নাই তো, তাহলে কেমনে করাই এটা? তাহলে স্যার এইগুলো থেকে আর আসবে না বলে ধরে নিতে পারি স্যার, যেহেতু মিটিং হয়েছে। মিটিং একটা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আসলে এটা দেওয়া ঠিক না, কারণ এটা সিলেবাসেই নাই, আমরা করাই না, তাহলে ওদের কেন দিবেন, আপনি থিওরি দেন। ওকে স্যার। আপনারা হোপফুলি পারবেন না। কারো কোনো মেজর কোনো সমস্যা আছে কিনা, ধরেন বলে এরকম বলেন না যে কোশ্চেন ব্যাংকের এটা পারতেছি না, এটা না, বলছি মেজর কোনো সমস্যা আছে কিনা না স্যার, মোটামুটি ভালো জিনিস আপনি বুঝতে স্যার না, ভালোই ক্লিয়ার হয়েছে স্যার। ক্লিয়ার হয়েছে না? তাহলে আমি বলবো যে ডু নট জাস্ট জাম্প টু দ্য কোশ্চেন ব্যাংকে স্ট্রেট ওয়ে, এই যে জিনিসটা আগে ফাউন্ডেশন ডেভেলপ করবেন, তারপরে কোশ্চেন ব্যাংকে যাবেন, এটা হচ্ছে আমার অ্যাডভাইস থাকবে। দরকার হলে আবার এইগুলা করেন, 2বার 3বার করেন, করে দেন হচ্ছে আপনারা কোশ্চেন ব্যাংকে যান আইসিএবি কোশ্চেন। মেইনলি প্রবলেম হয় কি স্যার, আমাদের আইসিএবি যে কোশ্চেন গুলো একটু লেখাগুলো একটু মানে পেছানো থাকে, মানে বিষয়গুলো যেগুলো ধরতে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এটা হলো মেইন প্রবলেম স্যার। না এটা কিন্তু এখানেও লেখা পেঁচানো থাকে, এখানে আপনাদের হয়তো আমি বুঝাই দিচ্ছি এই জন্য আর কি আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন, কারণ আমি তো স্ট্রেট বলে দিচ্ছি এই জিনিসটা এরকম। ওইটা হয়তো আপনি নিজে পড়তে গেলে ইউ কুড হ্যাভ ইন্টারপ্রিটেড ইন এ ডিফারেন্ট ওয়ে। সো ওই জিনিসের ওই স্কিলটাও বাড়াইতে হবে, যে পড়ে খুব দ্রুত বোঝার স্কিল। এফএমএস স্যার বেশি প্রবলেম হয় স্যার এই ইন্টারপ্রিটেশন গুলো, এই থিওরিটিক্যাল গুলোতেই স্যার বেশি খারাপ হয়। সবাই ম্যাথের উপর এত বেশি জোর দিতে যায়, আমি নিজেই স্যার আমার থিওরির কারণেই স্যার সবসময় খারাপ হয়। স্ট্যান্ড অ্যালোন থিওরি ওরকম নাই, খেয়াল করছেন? সবগুলা থিওরি রিলেটেড থিওরি আসে, যে একটা ম্যাথ থাকলো তার সাথে ওই রিলেটেড থিওরি থাকে। সো এই ম্যাথের পার্সপেক্টিভে আপনাকে তখন ইন্টারপ্রিট করতে হবে, অ্যানসার করতে হবে। সো আমি কিন্তু আসলে দুইটাই আসলে বোথ অ্যাঙ্গেল কভার করার চেষ্টা করছি। আমি জানি না যে আপনারা কতটুকু নিতে পেরেছেন বা আমি কতটুকু দিতে পেরেছি। না স্যার ভালো হচ্ছে স্যার, এবার থিওরি গুলো স্যার খুব সুন্দরভাবে বুঝতেছি স্যার। তো এইগুলা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আপনাদের কি ক্লাসে কোনো মনিটর বা ক্যাপ্টেন আছে? না মনে হয় না স্যার, নাই স্যার। মানে এর সঙ্গে কোঅর্ডিনেট করতে পারে এরকম? আমরা মূলত ওই যে এমদাদ ভাইয়ের সাথে কথা বলি, আমাদের উনি ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, আমি হালিম ভাইয়ের সাথে কথা বলবো, কারণ আমাদের কিন্তু অফিসিয়ালি টুমরো ইজ আওয়ার লাস্ট ক্লাস। হ্যাঁ, আই এম জাস্ট ওয়ান্ডারিং যে আসলে কালকে আমরা শেষ করতে পারবো কিনা, কারণ এখন তো বেশি সময় নেই, আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, এর ফান্ডামেন্টাল থিওরি আমি শেষ করে পারবো না। সো এনিওয়ে, আমরা সময় না নিয়ে আমি হালিম ভাইয়ের সাথে কথা বলে দেখি, আপনারাও দেখেন যে যার সাথে জি পরিচয়। স্যার, 2-4টা ক্লাস একটু যদি স্যার 2-1টা ক্লাস বেশি নেওয়া যায় স্যার, তাহলে স্যার সম্ভব স্যার। ওনাকে মেইল করেন আর কি, হ্যাঁ, যে আমাদের এরকম এটা তো শেষ হচ্ছে না, প্লাস আপনারা একটা জিনিস গ্রাউন্ডিং তো বলবেন ওইখানে। দেখেন আমার উপর স্ট্রেসটা কিরকম হয়, যে আই এম কাভারিং অলমোস্ট 80% অফ ইউর সিলেবাস এন্ড আই এম টেকিং দ্য এক্সাক্ট সেম ক্লাস অফ মাই কাউন্টার। খেয়াল করছেন আপনারা এই জিনিসটা? জি স্যার, জি স্যার। কিন্তু আপনার টাইম তো আমার খুব কম।
How do I manage everything? Anyway, so enough talking. এখন হচ্ছে আমরা চলে যাই next chapter. Next chapter is আচ্ছা আমরা ম্যাথ করব কোনগুলো? হ্যালো কোশ্চেন ব্যাংকের স্যার, জি কালকে যেগুলো বলছেন এগুলো করব না আর করতে হবে কোশ্চেন ব্যাংকের ম্যাথ? ওই যে আমি যেগুলো করিয়েছি এগুলো করলে হবে, এগুলো করবেন, আইসিএবি এর কোশ্চেন করবেন ফার্স্ট, আর ওই যে আমি লেটেস্ট আইসিডব্লিউ গুলো দিয়ে দিব ওইগুলো করবেন শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনারা কি দেখতে পারেন? দেখেন নতুন একটা স্লাইড আচ্ছা দেখতে পাই স্যার, এটা দিয়ে দিবেন আমাদেরকে স্যার। এটা হচ্ছে ইকুইটি সোর্স, এটার নামও চেঞ্জ করা উচিত ছিল, আসলে ইকুইটি সোর্স, ভ্যালুয়েশন, ডিভিডেন্ড পলিসি এগুলো দেওয়া উচিত ছিল। অলরাইট, so let's get started with the new chapter. এখান থেকেও hopefully you will get this chapter comes with lots of change, especially হচ্ছে with in terms of the valuation, একটা new concept তারা add করছে which was absent in the last year. I would say it's a very good addition. আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি এখানে দুই তিনটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে you are going to learn dividend policy, you are going to learn valuation, how to conduct that valuation, the basic concept of valuation. Then you will learn the financing decision, আসলে আমি ডেটের থেকে ফাইন্যান্স করব নাকি হচ্ছে আমার ইকুইটি থেকে ফাইন্যান্সিং করব, এই ধরনের ডিসিশন you will get to learn, and you will get to learn how to develop business plan in a structured way. So this is all about this chapter. This is a very good chapter. তাইলে প্রথমে দেখেন, let's start with MM view. রিমেম্বার আমরা যখন কস্ট অফ ক্যাপিটাল করছিলাম তখন এমএম এর কিছু থিওরি ছিল, এখন আমরা যখন ডিভিডেন্ড পলিসি এবং শেয়ার প্রাইসিং এ আসলাম তখনও আমাদের এমএম এর থিওরি আছে। সো উই আর স্টার্টিং উইথ এমএম ভিউ। এমএম আর গুড দ্যাট cost of equity finance is same irrespective of whether the equity is new shares, a right issue or retained profit. So সে বলেছে কি যে আপনার কস্ট অফ ইকুইটি এটা হবে কি আপনার সেম হবে whether the equity is new share, যদি আপনি নিউ শেয়ারের থেকেও করেন অথবা আপনি রাইট শেয়ারের থেকে করেন অথবা আপনি রিটেইন প্রফিট থেকে ইনভেস্ট করেন, আপনার কস্ট অফ ইকুইটি রিমেইন আনচেঞ্জড। What does it mean? কেসে D0 divided by P0, কি ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেলে D0 divided by P0 if there is no dividend growth, তাই না? তাইলে মনে করেন যে আমার একটা কোম্পানির ডিভিডেন্ড হচ্ছে 10%, তার শেয়ার প্রাইস হচ্ছে 100, মানে ডিভিডেন্ড 10, শেয়ার প্রাইস 100, তাহলে হচ্ছে আমার কেই কত হবে? 10% হবে না? জি স্যার। আচ্ছা, এটার অর্থ হলো যদি আপনি ডিভিডেন্ড কমায় দেন, কমায় হচ্ছে রিটেইন প্রফিটকে ইনভেস্ট করেন, তখন হচ্ছে আপনার ডিভিডেন্ডটা ধরেন 10 টাকা থেকে কমিয়ে আপনি 8 টাকায় নিয়ে আসলেন, কিন্তু ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত? একটু আগে আমরা ক্যালকুলেট করছি হচ্ছে 10%। ইনভেস্টর তখন যেটা করবে শেয়ার প্রাইসটাকে অ্যাডজাস্ট করে নেবে, তখন হচ্ছে হি উইল বি লেস উইলিং টু পে হায়ার অ্যামাউন্ট, তখন শেয়ার প্রাইস উইল অটোমেটিক্যালি বি অ্যাডজাস্টেড টু 80, which will produce exactly 10% return. আপনারা কি বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। নাকি বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার, বুঝতে পারছি। যাচ্ছে স্যার। সবাই বুঝতেছেন কিনা আবার একটু বোঝানোর চেষ্টা একটু আরেকবার একটু বলেন যদি কাইন্ডলি। খুব সিম্পল, এখানে একটু না হয় দেখেন, মনে করেন আমার একটা কোম্পানির ডিভিডেন্ড হচ্ছে 10, শেয়ার প্রাইস 100, তাহলে ওর রিটার্ন কত? 10%, তাই না? হ্যালো জি স্যার, 10% স্যার। আপনারা কি এক্সেল শিটটা দেখতে পারতেছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখন মনে করেন ওই ডিভিডেন্ডটা 10 টাকা থেকে কমে 8 টাকা হচ্ছে, ঠিক আছে? মানে আপনি নতুন ইনভেস্টমেন্ট করবেন, সো আপনি 10 টাকা থেকে কমিয়ে আপনি ডিভিডেন্ড করলেন কত? 8 টাকা। এখন বলা হচ্ছে এমএম এর থিওরি অনুযায়ী whatever the dividend it is, it will adjust the share price to a such level which will produce exactly same return to the shareholders. মানে 8 টাকা হলে আপনার তখন শেয়ারের প্রাইস অটোমেটিক্যালি 80 টাকা হয়ে যাবে, which will produce exact 10%. ক্লিয়ার স্যার? ক্লিয়ার? তার মানে হচ্ছে যদি আমরা ডিভিডেন্ড কাট করি তখন কি হবে? আপনার শেয়ার প্রাইস অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হয়ে আমার রেট অফ রিটার্ন উইল রিমেইন আনচেঞ্জড। এই জিনিসগুলো হচ্ছে if the returns to investors fall, that is dividend falls,
then the value of share price will fall as well. This results of the required rate of returns being maintained at the required level. So what did you understand? Amra understand korlam according to MM equity finance er cost same irrespective of new share, right share and retained earnings. All right? Yes, sir. Okay. Now next slide. একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আপনার বইয়ে দেওয়া আছে দেখেন। Geos PLC is an equity financed company. It has an issue 5 million shares. There are currently quoted 5.5 million each come dividend. The dividend proposed for the current year is 50 pence per share. Okay. তাহলে ex dividend share price কত? 5 টাকা। Okay. No increase in this dividend is anticipated unless new projects are accepted. When new project না নিলে কোনো dividend বাড়ার সুযোগ নাই. There is no long-term debt. The company's cost of equity is 10%. One such project is currently under construction. The project would involve investing 500,000 immediately. তার মানে initial outlay কত হবে? 500,000. মানে কোম্পানি একটা নতুন প্রজেক্ট নিচ্ছে. It would generate cash surplus 100,000 in 1 year's time. Cash surplus generate করবে কখন? 1 year's time. Okay. And annually thereafter in perpetuity. The project cash flows are known to the market and do not এটা after হবে না, alter হবে. Alter the company's risk. Company riskটাকে alter করে না. All of the project cash flows would be paid as dividend. তাহলে দেখেন আমার এখানে ডিভিডেন্ড ছিল 50 পেন্স করে। 50 পেন্স টাইমস হচ্ছে যদি আমি ওই যে 5 মিলিয়ন শেয়ার দেই তাহলে কি টোটাল ডিভিডেন্ড পেয়ে যাব? জি ঠিক না? হ্যালো? হ্যাঁ ঠিক স্যার। স্যার আবার একটু মানে আমি যদি কোম্পানির টোটাল ডিভিডেন্ড বের করতে চাই কিভাবে করতে পারি? আমার এক্সিস্টিং ডিভিডেন্ড হচ্ছে 50 পেন্স পার শেয়ার, তাকে যদি আমি টোটাল নাম্বার অফ শেয়ারস দিয়ে মাল্টিপ্লাই করি 5 মিলিয়ন তাহলে কি টোটাল ডিভিডেন্ডটা আমি পেয়ে যাব? জি টোটাল নিউ ইনভেস্টমেন্ট থেকে 100,000 আসবে হচ্ছে আপনার ক্যাশ। এই ক্যাশটাও হচ্ছে আপনি কিন্তু টোটাল ডিভিডেন্ড হিসেবে পেমেন্ট করবেন। রিমেম্বার আমরা একটা ম্যাথ কিন্তু আপনাদেরকে করাইছিলাম, মনে আছে? ওই যে আগের ক্লাসে ওই যে রাইট ইস্যু 56,000 টাকা যোগ হয়ে 81,000 টাকা হয়, ভাগ করে যে শেয়ার ভ্যালুটা বের হয় স্যার। রাইট রাইট, ওই ম্যাথের সাথে এটার লিংক আছে, ডিরেক্ট লিংক আছে, ওই একই থিওরি। বুঝতে পেরেছেন? সো এইটার সাথে বেসিক্যালি যদি আমরা এটা যোগ করে যদি তাকে আমি কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ করি তাহলে ইউ উইল গেট দ্য নিউ ভ্যালু অফ দ্য শেয়ারস। কারণ কি পুরো অ্যামাউন্ট আপনি অ্যাসিউম করে নিচ্ছেন ইট উইল বি রিপেইড টু দ্য শেয়ার হোল্ডার্স। এবং এইখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে দেখেন, it will not alter the risk of the company significantly. It means যে আপনি কোম্পানির যে কারেন্ট কস্ট অফ ক্যাপিটাল আছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ডিসকাউন্টিং। যদি এটা দেওয়া না থাকতো তাহলে অন্য যদি কোনো ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া থাকতো তাহলে সেই ডিসকাউন্টিং ফ্যাক্টর কিন্তু ইউজ করতে হবে। খুব কেয়ারফুলি ইউজ করবেন ডিসকাউন্টিং ফ্যাক্টর। এম আই ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নেক্সট the NPV of the project দেখেন ক্যালকুলেট করছে 500,000 প্লাস হচ্ছে 1 লাখ টাকা করে হচ্ছে আমি প্রতি বছর পাবো ইন পারপাচুইটিতে। সো 10% দিয়ে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে আমার 5 লাখ টাকা কি হলো আমাদের NPV হয়ে গেল। You are asked to evaluate 3 alternative source of finance from the point of view of the existing shareholders. মানে ওই যে MM এর যে ভিউটাকে এখন প্রুফ করতে বলছে। A reduction in current year's dividend to 40 pence per share. আগে ডিভিডেন্ড কত ছিল বলেন তো? 50 পেন্স ছিল। সেই 50 পেন্স থেকে এখন কত? 40 পেন্সে নামাই নিয়ে আসবো। দ্যাট ইজ 10 পেন্স করে পার শেয়ার আপনার 10 পেন্স কাটা হয়েছে। 10 পেন্স করে হচ্ছে 5 মিলিয়ন শেয়ার, মাল্টিপ্লাই করলে আপনার 5 লাখ হবে। সো যদি আপনি এটা করেন হোয়াট উড বি দ্য ইমপ্যাক্ট অন দ্য শেয়ার হোল্ডার্স ওয়েলথ? দেন রাইট শেয়ার 1 for 10 basis, দ্যাট ইজ 1 পার শেয়ার। মানে ওই যে 5 মিলিয়ন 1 for 10 নেন, নিয়ে আপনার কত করে মানে এফেক্ট কি হয় শেয়ার হোল্ডারের? এ নিউ ইস্যু অফ দ্য শেয়ার, যদি আপনি নতুন ইস্যু করেন সেক্ষেত্রে কি ইমপ্যাক্ট হবে? There would be identical, these would be identical to existing ordinary shares and would first rank for dividend in 1 year's time. So এই তিনটা পার্সপেক্টিভে আপনাকে ক্যালকুলেট করতে হবে শেয়ার হোল্ডারদের ওয়েলথে কি চেঞ্জ হয়। দেন আপনাকে দেখাতে হবে যে আসলে শেয়ার হোল্ডারের ওয়েলথে কোনো চেঞ্জ হয় না। Therefore আমাদের আসলে ওই যে শুরুতে যে কনসেপ্টটা বলছি যে cost of equity finance is same irrespective of whether the equity is new shares, right share or retained profit.
সো এই জিনিসটাকে এখানে প্রুফ করে দিতে হবে সলিউশন। সো এই ম্যাথটা আমি আপনাদের উপর ছেড়ে দেই, আপনারা দেখেন ছিল চ্যাপ্টার কত 7, আপনাদের কাছে বই আছে? জি স্যার। ইয়েস স্যার। 293 পেজে যান। স্যার পেজ নাম্বারটা আরেকবার। 293 নতুন বই, চ্যাপ্টার 7। হ্যাঁ পাইছি স্যার। সো এই ম্যাথটা আপনারা খুব বুঝে বুঝে করবেন, ইটস এ ভেরি গুড ম্যাথ, অনেকগুলা জিনিস এখানে ক্লিয়ার হবে। সো প্রথমে আপনারা দেখবেন যে কোম্পানির ভ্যালুয়েশনের উপর কি ইমপ্যাক্ট হয়। কোম্পানির ভ্যালুয়েশন এখানে দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে আপনি স্ট্রেট 5 মিলিয়ন শেয়ারস 5 টাকা এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস সেটা দিয়ে মাল্টিপ্লাই করলেন, প্লাস হচ্ছে নিউ প্রজেক্টের যে এনপিভি সেটা যোগ করলেন, যোগ করে আপনি ওভারঅল নিউ ভ্যালু অফ দ্য কোম্পানি বের করতে পারেন। অল্টারনেটিভলি আপনি ওই যে টোটাল ডিভিডেন্ড যেটা হবে এক্সিস্টিং ডিভিডেন্ড প্লাস নিউ ডিভিডেন্ড যেটা আছে সেটাকে নিয়ে আপনি যদি 10% দিয়ে ডিভাইড করেন ইট উইল প্রোডিউস এক্সাক্ট সেম রেজাল্ট। সো যেভাবেই হোক আপনি নতুন কোম্পানির ভ্যালুটা বের করতে পারবেন। দেন আপনি একবার করেন অ্যানালাইসিস করবেন রিটেইন আর্নিংস এর ভিত্তিতে, যে ডিভিডেন্ড কাট করে যদি আমি করি, দ্যাট ইজ হচ্ছে ইউ আর ইনভেস্টিং ফ্রম দ্য রিটেইন আর্নিংস, তাহলে শেয়ার হোল্ডারদের ওয়েলথের উপর কি চেঞ্জ হয় এটা দেখলেই আপনারা বুঝবেন। রাইট শেয়ারের ভিত্তিতে আপনার শেয়ার হোল্ডারের ওয়েলথে কি চেঞ্জ হয় সেটা দেখবেন। দেন নিউ শেয়ার এখানে দুইটা প্রাইস নিয়ে আসছে, একটা হচ্ছে 5 টাকা 10 পয়সা, এবং কোন ভাবে এটা তৈরি করছে 5 টাকা 10 পয়সা করছে হচ্ছে, রিমেম্বার দ্যাট ম্যাথ, যে ইফ অল গেইন বিলংস টু দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স তাইলে হোয়াট শুড বি দ্য প্রাইস, ইফ অল গেইনস আর স্প্লিটেড তখন হচ্ছে আমাদের কিভাবে শেয়ার প্রাইস সেট করতে হবে। রিমেম্বার দ্য লাস্ট ক্লাস, এই লাস্ট ক্লাস না এটার আগের ক্লাস, ওই যে ম্যাথটা করাইছিলাম না, একটা 56,000 টাকা ছিল ডিভিডেন্ড, তার সাথে কিছু অ্যাড হয়েছিল 2,25,000 টাকা, এরকম একটা ম্যাথ ছিল না, ওই ম্যাথের কনসেপ্টটা সেম, এক্সাক্ট সেম কনসেপ্ট দিয়ে এই জিনিসটা সলভ করব। সো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেই, আপনারা নিজেরাই করবেন। সো এ বি সি এই জিনিসটা করার পরে আপনারা টার্ন টু পেজ 296 ঠিক আছে স্যার? আচ্ছা, 96 দেখেন তখন এটাকে সামারাইজ ভার্সনে নিয়ে আসা হয়েছে, রিটেইন আর্নিংস, রাইট ইস্যু এবং নিউ ইস্যু করে একদম বটম লাইন দেখেন আপনার ওই যে প্যারাটা আছে, নেট গেইন টু দ্য এক্সিস্টিং শেয়ার সেটা হচ্ছে 0.5 মানে হোয়াট এভার দ্য মোড ইট ইজ, মানে ফর দ্য ফাইন্যান্সিং বি ইট রিটেইন আর্নিংস, রাইট শেয়ার অর নিউ শেয়ার, তিনটাই গেইন টু দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স রিমেইন আনচেঞ্জড, দ্যাট ইজ 0.5 0.5 0.5। Therefore, MM এর যে থিওরিটা আছে that has been proven. আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আপনার কাজ কি হবে এই ম্যাথটা সলভ করা। এবার দেখেন ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন 1 297 পাইছি স্যার। 200 ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন অন হচ্ছে আগের ম্যাথটারই এক্সটেনশন। এখানে বলা হয়েছে ইউজিং দ্য ডেটা ইন দ্য ওয়ার্ক এক্সাম্পল ক্যালকুলেট দ্য ফলোইং, the gain to the existing shareholders if the new shares are issued at 4 each, the issue price at which existing shareholders neither gain nor lose. To find the gain, use this approach. এটা এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথ, এই জিনিসটাও আমরা কিন্তু করিয়ে দিয়েছি অলরেডি, ওই যে আই এম গোইং টু রেফার দ্যাট ম্যাথ, দ্যাট ইজ ওই যে 2,25,000 টাকা প্লাস 56,000 টাকা দিয়ে যে আমরা যে ম্যাথটা করছিলাম। So with that concept you will be able to solve this math, exact same concept. So আমি এই জিনিসটা আর বলবো না, আপনারা এটা সলভ করবেন নিজেরা, পারা যাবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। করবেন কিন্তু দরকার হলে কালকে আমার সাথে আবার ডিসকাশন করবেন যদি কোনো সমস্যা হয়। So that basically end of MM view. Now pecking order theory, MM যদিও এইটাকে প্রুফ করে দিয়েছে, there are some other aspects which we should consider. কারণ কি? কারণ হচ্ছে MM বলছে নিউ ইস্যু, রিটেইন আর্নিংস এন্ড রাইট ইস্যু এটার তিনটারই কস্ট সেম হবে। In reality it is not, কারণ কি? pecking order theory, the order in which equity funds may be used is retain earnings. Retain earnings means আমি বারবার আপনাদেরকে বলেছি, আমরা যখন ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে রিটেইন আর্নিংস টার্ম ইউজ করি, it doesn't mean our accounting retain earnings, it means retained cash flows, retain earnings in the form of free cash flows, ঠিক আছে? সো রিটেইন আর্নিং যদি থাকে ইউ ক্যান ইনভেস্ট স্ট্রেট ওয়েতে আপনি ইনভেস্ট করে দিবেন, এন্ড ইট ডাজন্ট ইনভলভ এনি সর্ট অফ ইস্যু কস্ট। বুঝে গেছে?
দেন রাইট ইস্যু, আপনি হচ্ছে পরবর্তীতে যেখান থেকে ইনভেস্ট করবেন সেটা হচ্ছে কোনটা, রাইট ইস্যু। রাইট ইস্যু কারণ কি, আপনার এটা ইট ইনভলভস রিলেটিভলি লো ইস্যু কস্ট বিকজ ইট ইজ দ্য ইস্যুয়েন্স অফ শেয়ারস টু দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডার, সো ইট ইনভলভস লো ইস্যু কস্ট। সো র্যাঙ্কিং এর সেকেন্ড হচ্ছে রাইট ইস্যু। Finally, new issue might be the most expensive source as it involves high amount of issue cost. ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রাইসিং অফ দ্য ইস্যু। প্রাইসিং অফ দ্য ইস্যু যদি আপনি খুব হাই অ্যামাউন্টে করেন তাইলে হচ্ছে যে সুবিধাটা হইতে পারে যে আপনার ডিভিডেন্ড কস্ট, ট্রানজাকশন কস্ট, ইস্যু কস্ট এইগুলাকে আপনি কম্পেনসেট করতে পারেন, বাট রিস্ক হলো যে আপনার পুরোটা সাবস্ক্রাইব নাও। যদি আপনি অনেক লো প্রাইসে করেন তাইলে আপনার ইস্যু কস্ট কম লাগবে, পুরোটা সাবস্ক্রাইব হয়ে যাবে। রিস্ক হচ্ছে টু মাচ ডাইলুশন, অনেক বেশি ডাইলুশন হয়ে যাবে অফ দ্য প্রাইস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্যার। আচ্ছা, নেক্সট মডিলিয়ানি এন্ড মিলার এন্ড ডিভিডেন্ড পলিসি। এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এইটা পরীক্ষায় আসে কোয়াইট ফ্রিকুয়েন্টলি। ডিভিডেন্ড পলিসি নিয়েও মডিলিয়ানি এন্ড মিলারের থিওরি রয়েছে। দ্যাট ইজ MM proposed that pattern of dividend over time is irrelevant in determining shareholders' wealth. I'm not saying that dividend themselves are irrelevant. They are saying pattern of payment is irrelevant. So let me show you what does it mean. বলতেছে pattern of dividend is irrelevant. That is, মনে করেন আমাদের ইয়ার হচ্ছে 1, 2, 3, 4, 5 বছর নিয়ে আমরা একটা কনসিডার। একটা কোম্পানি তার হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পলিসি, কনস্ট্যান্ট ডিভিডেন্ড মডেলে সে ডিভিডেন্ড পে করে। তার মানে কি, প্রতি বছর 10 টাকা করে সে ডিভিডেন্ড পে করে। আর একটা কোম্পানি গ্রোথ মডেলে হয়তো পে করে 11, 12, 13, 14, 15, ঠিক আছে, হইতে পারে না, একটা 1 টাকা করে বাড়তেছে। সো একটা হলো কনস্ট্যান্ট ডিভিডেন্ড পলিসি, এটাকে কি বলে, ডিভিডেন্ড উইথ গ্রোথ পলিসি। আর্গু করতেছে no, you don't need to follow this. What you could do, if you do not have any positive investment opportunity, only then you are going to pay the dividend. তার মানে in first year you do not have positive investment opportunity, so you pay dividend. In the second year আপনার ধরেন in the second year আপনার পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে, so you are not going to pay any dividend. In the third year আপনার কোনো পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি নাই, you are going to pay the dividend at higher rate, maybe let's say 27 টাকা করে দিবেন। ফোর্থ ইয়ারে গিয়ে আপনার আবার পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে, আপনি তখন কি করলেন, ডিভিডেন্ড কাট করলেন। ফিফথ ইয়ারে গিয়ে আপনি তখন আবার হায়ার রেটে ডিভিডেন্ড দিলেন, লেটস সে 36। সো তার কথা হলো যে আপনি যে মডেলেই যান না কেন, যে আমি যদি এটাকে ডিসকাউন্ট করি এবং এটাকে ডিসকাউন্ট করি অথবা এটাকে ডিসকাউন্ট করি, ইট উইল গিভ ইউ এক্স্যাক্টলি সেম রেজাল্ট। কারণ কি, কারণ হচ্ছে আপনার সে বলছে ডিভিডেন্ড পলিসি ইজ নট রেলিভেন্ট ইন ডিটারমিনিং শেয়ার প্রাইস। তার কনসেপ্ট হলো যদি আমি ডিভিডেন্ড কাট করে আমি নতুন ইনভেস্ট করি, তাহলে ওই ইনভেস্টমেন্টটা আসলে মার্কেট জানবে, মার্কেট জানলে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস অনুযায়ী ওই ইনভেস্টমেন্টের যে নেট প্রেজেন্ট ভ্যালু দ্যাট উইল বি অ্যাডিং টু দ্য শেয়ার প্রাইস। তার মানে শেয়ার প্রাইসে এফেক্ট হওয়ার কথা না। আমরা কি ক্লিয়ার? সে কিন্তু ডিভিডেন্ডকে ফুললি ইগনোর করতেছে না। তার প্রশ্ন হলো যে ডিভিডেন্ড ইজ নট রেলিভেন্ট, কারণ আমি কখন কিভাবে ডিভিডেন্ড পেমেন্ট করব দ্যাট ইজ নট রেলিভেন্ট ইন ডিটারমিনিং শেয়ার প্রাইস। কারণ কি, শেয়ার প্রাইস যদি আমরা বলি দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফাংশন অফ ফিউচার ক্যাশ ফ্লো। আমার ফিউচারে যে ক্যাশ ফ্লোটা হবে তাকে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টিং রেট দিয়ে যদি আমি ডিসকাউন্টিং করি তাহলে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ শেয়ার। সো সে বলছে আমি এই বছর দিলাম না, বাট নেক্সট ইয়ার আমি হায়ার অ্যামাউন্টে দিলাম যদি আমার কোনো পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি না থাকে। দ্যাট ইজ হিজ অ্যাজাম্পশনস। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে এবার একটু পড়ি আমরা এটা, দেখেন আপনি বুঝতে পারবেন এটা। proposes that pattern of dividend over time is irrelevant in determining shareholders' wealth. are not saying that dividend themselves are irrelevant. তারা কিন্তু ডিভিডেন্ড কে ইররিলেভেন্ট বলতেছে না, প্যাটার্ন অফ ডিভিডেন্ড মানে কিভাবে আমি পেমেন্ট করব। যেমন আমি দুইটা প্যাটার্ন দেখাইছি ট্রেডিশনাল হইতে, কনস্ট্যান্ট ডিভিডেন্ড, আরেকটা দেখাইছিলাম কি, গ্রোথ ডিভিডেন্ড। দ্যাট ইজ প্যাটার্ন অফ ডিভিডেন্ড। সে বলছে ওই প্যাটার্ন আপনাকে ফলো করার দরকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, however traditionally says dividend policy are very very relevant. কেন বলতেছি? Traditions are good that
dividend income received now is more certain than future's capital gain. This implies cost of equity increases over time, that is later cash flows should be discounted at higher rate than earlier cash flows. এটা আসলে একটু মুশকিল হয়ে গেল। প্রথম যে কথাটা বললো এটা ঠিক আছে। Traditionalists argues that dividend income received now is more certain than future capital gain. আমার ফিউচারের যে ক্যাপিটাল গেইন হবে তার থেকে আমার কারেন্ট ইনকাম হচ্ছে কি মোর সার্টেন। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে বলছে যে ইমপ্লাইজ দ্যাট কস্ট অফ ইকুইটি ইনক্রিজেস ওভার টাইম, মানে আপনার যত বেশি দূরে যাবে ডিস্ট্যান্ট হবে, মনে করেন 1 থেকে 5, সো প্রথম বছরের রিস্ক কম, সেকেন্ড ইয়ারে রিস্ক আরেকটু বাড়বে, থার্ড ইয়ারে আরেকটু বাড়বে, সেটা অ্যাজাম্পশন বলতেছে। Later cash flows should be discounted at higher rate and then earlier cash flows. আপনি বলেন আমরা কি কখনো এরকম করছি যে আমার প্রজেক্ট যদি 5 বছর হয়েছে, প্রথম 2 বছর একটা রেট নিয়েছি, পরবর্তী বছরগুলোতে হায়ার রেটে নিয়েছি, এরকম কি করছি? না স্যার, এটা তো আসলে এই থিওরির সাথে যায় না। আমরা আসলে প্রজেক্ট স্পেসিফিক রিস্ক ডিটারমিন করি, নাথিং টু ডু উইথ টাইমিং, ঠিক আছে? সো আসলে এইটার ক্রিটিসিজম হচ্ছে রেজলিউশন অফ আনসার্টেনিটি ইজ ফলাশাস as risk is related to the nature of the projects rather than timing of cash flows. মানে ট্রেডিশনালসরা আর্গু করতেছে ডিভিডেন্ড পলিসি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তার প্রথম কথাটা ঠিক ছিল যে কারেন্ট ইনকাম ইজ মোর সার্টেন দ্যান ফিউচার ক্যাপিটাল গেইন। পরবর্তীতে সে আবার যে প্যাচ লাগিয়ে দিল যে আপনার লেটার ক্যাশ ফ্লোজ শুড বি ডিসকাউন্টেড এট হায়ার রেট। দিস ইজ হাইলি ক্রিটিসাইজড, কারণ এটা ঠিক না, কারণ আমরা যে রিস্ক ডিটারমিন করি দ্যাট ইজ প্রজেক্ট স্পেসিফিক রাদার দ্যান টাইমিং অফ দ্য ক্যাশ ফ্লোজ। Is it okay? Okay, sir. নেক্সট দেখেন বলছে ডিভিডেন্ড অ্যাক্টস অ্যাজ সিগন্যালিং। রিমেম্বার আমরা যখন ক্যাপিটাল স্ট্রাকচার করছিলাম তখনও কিন্তু আপনাদেরকে সিগন্যালিং ইমপ্যাক্ট বলছিলাম। কি সিগন্যালিং ইমপ্যাক্ট? ক্যাপিটাল স্ট্রাকচারে যদি আপনার ডেট থাকে, ইট মিনস যে আপনার ওই ক্যাপিটাল কোম্পানি উইল বি এবল টু রিপে, সো কোম্পানি রিপে করতে পারবে, এই জন্য হচ্ছে আপনার ওই কোম্পানির উপর কনফিডেন্স থাকবে লোকজনের। ইট গিভস সাম সর্ট অফ গুড সিগন্যাল। Dividend similarly gives some sort of good signaling. How well the company is performing, that comes from the dividend payment history. If the company performs better, the company is paying higher amount of dividend to the shareholders as a method of reward. So এইভাবেই basically dividends works as a signaling. ঠিক আছে? হ্যালো? জি স্যার। তো সেই জিনিসটাই বলা হচ্ছে একটু ক্লায়েন্ট রিলেটেড আবার একটু বলবেন স্যার প্লিজ। Dividend is key consideration and therefore a sudden dividend cut would usually have a serious effect upon equity value. The argument implies that dividend policy is relevant. So, কিন্তু এটার criticism হচ্ছে this is against a strong form of market efficiency. A strong form of market efficiency মানে remember we have discussed 3 form of market efficiency: weak form, semi-strong form, and a strong form. A strong form assumes that all the past information, publicly available information, and internal information and internal or secret information will be reflected in the share price. So it means যে ধরেন if you cut any dividend and if you plan for an investment which will add some positive NPV, that should automatically reflected, that should automatically be adjusted to the value of the shares. So আপনি যদি আবার এই কথা বলেন যে না ডিভিডেন্ড সিগন্যালিং হিসাবে কাজ করবে, তাহলে তো এটা স্ট্রং ফর্ম অফ মার্কেট এফিসিয়েন্সির এগেইনস্ট এ কথা হয়ে গেল। দ্যাট ইজ দ্য ক্রিটিসিজম অফ ইট। এই জায়গাটা বুঝেন স্যার। কোনটা বুঝেন নাই? লাস্ট পয়েন্ট এসে যে আমি স্ট্রং যেটা বলতে যাচ্ছিলাম যে স্ট্রং ফর্মে আমার অ্যাজাম্পশন কি যে আমি যদি ডিভিডেন্ড কাট করে কোথাও ইনভেস্ট করি, তার মানে ওইটার যে এনপিভি আছে ওইটার এনপিভি দিয়ে কি শেয়ারের প্রাইস বেড়ে যাবে না? ইয়েস স্যার। কিন্তু যদি আপনি আবার বলতেছেন না ডিভিডেন্ড একটা সিগন্যালিং হাউ ওয়েল এ কোম্পানি ইজ পারফর্মিং দ্যাট কামস ফ্রম দ্য ডিভিডেন্ড হিস্টরি অর ডিভিডেন্ড পেমেন্ট, তাইলে কি আপনি একবার বলতেছেন স্ট্রং ফর্মে আসলে যদি আমার পজিটিভ ইনভেস্টমেন্ট থাকে তাইলে আমার হচ্ছে এটা রিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু আবার বলতেছেন না ডিভিডেন্ড সিগন্যালিং হিসাবে কাজ করে, তাহলে কি কনফ্লিক্টিং হয়ে গেল না? স্যার আমার যেটা মনে হয় দুইটারই একটা অপটিমাম সিচুয়েশনে এসে এটা করতে হবে, আর কম্বিনেশনটা থাকতে হবে। আপনার কি মনে হয় সেটা তো এখানে করতে বলা হয় নাই, আপাতত থিওরিতে বুঝেন, কি করতে বলা হয় সেটা পরে কনক্লুশনে গিয়ে। আপাতত থিওরি হচ্ছে ডিভিডেন্ড একটা সিগন্যালিং, দেন হচ্ছে এটা ইট ইজ এগেইনস্ট মার্কেট এফিসিয়েন্সি, ঠিক আছে? হচ্ছে আপনার ক্লায়েন্টেল এফেক্ট। ক্লায়েন্টেল এফেক্ট হচ্ছে খুব ইন্টারেস্টিং। দেখেন একটা কোম্পানির যদি আপনি ক্লায়েন্টের ধরেন, ক্লায়েন্টেল হচ্ছে আপনার 2 ধরনের ক্লায়েন্টেল থাকে ইউজুয়ালি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার আর একটা হলো আপনার কর্পোরেট শেয়ার হোল্ডার। ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার দেখেন তার
পার্সোনাল বাসা মেইনটেনেন্স করার জন্য, ফ্যামিলি মেইনটেনেন্স করার জন্য তার কি দরকার? তার কিন্তু কন্টিনিউয়াস বেসিসে ডিভিডেন্ড দরকার। কারণ কি পার্সোনাল কনজাম্পশনের জন্য তার ডিভিডেন্ড দরকার না? কারণ যদি ইনভেস্ট করে সে হচ্ছে মোর ইনক্লাইন টু গেট রেগুলার ডিভিডেন্ড, কারণ সে তার যে পার্সোনাল যে খরচগুলো আছে সে ওইগুলো থেকে মিট আপ করবে। বাট when it comes down to the corporate doesn't need food or anything. Corporate can wait. Therefore, corporate usually invest in the long-term basis where they can get huge amount of capital gains instead of dividend. So that is called clientele effect. So আপনার ডিভিডেন্ড পলিসির উপর ডিপেন্ড করে আপনার কি হবে, আপনার হচ্ছে বেসিক্যালি যে ক্লায়েন্টেল বেসটা হবে। যদি যেসব কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় সেই সব কোম্পানিতে দেখবেন ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার বেশি ইনভেস্ট করে। যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না বাট স্টিল দ্যাট কোম্পানি ইজ মেকিং প্রফিট, দ্যাট কোম্পানি ইজ গ্রোয়িং, ওইসব কোম্পানিতে দেখবেন ওয়েলদি ইন্ডিভিজুয়ালস and corporates they invest there in the long term basis. তাহলে এটাই বলা। হ্যালো, হ্যাঁ স্যার, আগের দিন যেদিনকে আমরা ক্লায়েন্টেল বুঝলাম সেদিনকে কিন্তু বুঝছিলাম ক্লায়েন্টের রিস্ক টেকার, রিস্ক অ্যাভয়েডার দিয়া। ওইটা তো ছিল ইসের পার্সপেক্টিভে, ক্যাপিটাল স্ট্রাকচারের পার্সপেক্টিভে ক্লায়েন্টেল, আর এখন হচ্ছে ডিভিডেন্ডের পার্সপেক্টিভে। ডিভিডেন্ড পার্সপেক্টিভে ক্লায়েন্টেল হলো কি, যে একটা ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার মানে আমার আপনার মতন মানুষ, আর একটা হলো কর্পোরেট শেয়ার হোল্ডার। সো যেসব কোম্পানি ভালো মতন ডিভিডেন্ড দেয়, ভালো মতন মিন্স প্রতি বছর ডিভিডেন্ড দেয়, ওইসব কোম্পানিতে দেখবেন কি হয়, ওইসব কোম্পানিতে হচ্ছে ওই আপনার ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার বেশি ইনভেস্ট করে। যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না বাট সেই কোম্পানির গ্রোথ রয়েছে, সেসব কোম্পানিতে দেখবেন কর্পোরেট শেয়ার হোল্ডার, ওয়েলথি ইন্ডিভিজুয়াল তারা ইনভেস্ট করে। আর উই ক্লিয়ার? ওকে স্যার, এটা একটু পড়েন এখন। Investors may be attracted to the firms by the dividend policy. This might be because high payouts attract to those who prefer current income, or low payment attract those with high marginal income tax rates. On contrary, new clientele may find the new policy attractive. So clientele policy আমি যেটা বললাম মানে in the end এটা এরকমই। Then preference of current income, ওই সিগন্যালিং এর সাথে যুক্ত ছিল ডিভিডেন্ড সিগন্যালিং। মেনি ইনভেস্টরস রিকোয়ার ক্যাশ টু ফাইন্যান্স কনজাম্পশন, এটা আমরা বললাম ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার। ট্যাক্সেশন, এখানে আরেকটা জিনিস আছে দেখেন, ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল গেইন আর ট্যাক্স ডিফারেন্টলি অন ডিফারেন্ট হ্যান্ডস। কারণ হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়াল ডিভিডেন্ডের কথা চিন্তা করেন, একটা সার্টেন লেভেল, এখন যেন কত 25,000 না 50,000 পর্যন্ত ডিভিডেন্ড এক্সাম্পটেড না? ওই যে আমি ট্যাক্স প্র্যাকটিস করি না, এজন্য সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে আপনার ডিভিডেন্ডটা হচ্ছে এক্সাম্পটেড। Whereas এবং ডিভিডেন্ডের কিন্তু আসলে রেটটা অনেক হাই কোম্পানির জন্য। বাট when it comes to the capital gain এর কিন্তু রেট কম। সো আপনি বলেন তো, আপনি যদি কর্পোরেট হন তাহলে কোন জিনিসে আপনি ইনক্লাইন হবেন? আপনি ডেফিনেটলি ক্যাপিটাল গেইন প্রেফার করবেন রাদার দ্যান ডিভিডেন্ড, কারণ কোম্পানির ক্ষেত্রে ডিভিডেন্ডের উপর ট্যাক্স রেট ইজ ভেরি হাই অ্যাজ অপোজ টু ক্যাপিটাল গেইন। সো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও আপনাকে ওরকম চিন্তা করতে হবে, একটা সার্টেন লেভেল পর্যন্ত ডিভিডেন্ড আপনার জন্য ইন্টারেস্টিং, কারণ হচ্ছে ইউ ডোন্ট নিড টু পে ট্যাক্স। তারপরে সার্টেন লেভেলের পরে হয়তো আপনাকে ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে, আবার হয়তো ক্যাপিটাল গেইন হচ্ছে ট্যাক্স ফ্রি একটা সার্টেন লেভেল পর্যন্ত। সো দ্যাট ইউ নিড টু কনসিডার, এবং ওই রেটের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে আসলে প্রেফার করে যে আইদার ডিভিডেন্ড অর ক্যাপিটাল গেইন। আমি কি ক্লিয়ার করতে পারছি? ওকে স্যার। ক্যাশ বলা হচ্ছে, দেখেন, if cash is unavailable to pay dividend, either the planned investment should be cut back or money borrowed to avoid adverse signaling effect. মানে এখন হচ্ছে বেসিক্যালি আমরা এমএম থিওরির ক্রিটিসিজম করতেছি। এমএম থিওরি তো বলছে যে ডিভিডেন্ড প্যাটার্ন আপনার রেলিভেন্ট না, whereas ট্রেডিশনালিস্টরা বলতেছে নো ডিভিডেন্ড পলিসি ইজ ভেরি ভেরি রিলেভেন্ট, এবং তারা এটাকে আরো এমফাসাইজ করতেছে যে ধরেন এই কোম্পানি ইজ মেকিং প্রফিট বাট দ্যাট প্রফিট ইজ নট ইন রিয়েলাইজড ফর্ম। থাকতে হইতে পারে না যে প্রফিট আসছে বাট দিস ইজ নট ইন রিয়েলাইজড ফর্ম, আপনি সেল করেছেন, স্টিল ইট ইজ ইন রিসিভেবলস, আপনি এখনো পান নাই। সো এই ক্ষেত্রে সে বলছে যে অল ইউ ক্যান ডু, আপনি প্ল্যান্ড ইনভেস্টমেন্টকে কাটব্যাক করেন অথবা মানি বড় করেন টু অ্যাভয়েড অ্যাডভার্স সিগন্যালিং এফেক্ট। আপনি টাকা লোন করে হলেও ডিভিডেন্ড দেন টু অ্যাভয়েড অ্যাডভার্স সিগন্যালিং এফেক্ট। ঠিক আছে? সো এজেন্সি থিওরি হচ্ছে সো কল্ড ব্যাটল বিটুইন ম্যানেজার্স এন্ড শেয়ার হোল্ডার্স। এটার মানে হচ্ছে ওই যে আমি আপনাদেরকে বারবার বলছি যে অলওয়েজ এজেন্সি থিওরি অ্যাপ্লিকেবল। কারণ কি, যখন আমরা ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করব, এটা হইতে পারে যে ম্যানেজার বা ডিরেক্টর তার ইন্টারেস্টে এমন একটা ডিভিডেন্ড পলিসি নিল that is best suited their interest because they always try to tend to secure their job.
কারণ তারা হাইলি পেইড এমপ্লয়িজ, ইটস ডিফিকাল্ট টু গেট অ্যানাদার জব, ইটস ডিফিকাল্ট টু সুইচ ফর দেম। কিন্তু এটা আসলে এই জন্য তারা যেটা করে, তারা এমন একটা ডিভিডেন্ড পলিসি নিতে চায় যেটা তাদের জন্য সুইটেবল। ওয়ারাস শেয়ার হোল্ডার্স তারা কি করতে চায়, দে ট্রাই টু ম্যাক্সিমাইজ দেয়ার ওয়েলথ, সো তারা চায় তাদের মতন ডিভিডেন্ড পলিসি। সো এখানে একটা ব্যাটেল রয়েছে। আর একটা কনসেপ্ট আমরা একটু ছোট করে আলাপ করি, একটা হচ্ছে শেয়ার বাইব্যাক এন্ড স্ক্রিপ ডিভিডেন্ড। শেয়ার বাইব্যাক আমাদের দেশে ওরকম হয় না, এটা আসলে বাইরে আছে। শেয়ার বাইব্যাক মানে হচ্ছে কোম্পানি তার নিজের টাকা দিয়ে শেয়ার মার্কেট থেকে কিনে নেয়, নিয়ে হচ্ছে ওই জিনিসটাকে অফসেট করে দেয়, বুঝতে পেরেছেন, ভ্যানিশ করে দেয়। মনে করেন আমার 1 লাখ শেয়ার আছে মার্কেটে, সে তখন যেটা করলো যে ওই শেয়ারটা কোম্পানির যে ফ্রি ক্যাশ থাকে ওই ক্যাশ দিয়ে সে নিজের শেয়ার নিজেই কেনে, অন্য যে আউটসাইডার শেয়ার হোল্ডারের কাছ থেকে কিনে ওই শেয়ারগুলোকে এলিমিনেট করে দেয়। তখন যেটা হয়, নাম্বার অফ শেয়ার কমে যায়। নাম্বার অফ শেয়ার কমে গেলে দিস ইজ ওয়ান ওয়ে অফ রিওয়ার্ডিং দ্য শেয়ার হোল্ডার্স, কারণ যদি আমার নাম্বার অফ শেয়ার কমে যায় তখন আপনি হায়ার অ্যামাউন্টে ডিভিডেন্ড দিতে পারবেন, কারণ কি আপনার শেয়ার তো কমে গেছে। ক্লিয়ার? এইটাকে বলে ডিভিডেন্ড ম্যানুফ্যাকচারিং, বুঝতে পেরেছেন? ডিভিডেন্ড ম্যানুফ্যাকচারিং এইটা করা হয় হচ্ছে ডিভিডেন্ড ম্যানুফ্যাকচারিং এন্ড আপনার হচ্ছে চেঞ্জিং অর অল্টারিং দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করার মেকানিজম, এইগুলাকে বলে ফাইন্যান্সিয়াল রিঅর্গানাইজেশন, রিস্ট্রাকচারিং কাইন্ড অফ থিং। সো এই জিনিসটা আমাদের দেশে নাই, জাস্ট কনসেপ্ট জেনে রাখলাম। স্ক্রিপ ডিভিডেন্ড, স্ক্রিপ ডিভিডেন্ড এটা আপনারা খুব ভালো মতন জানেন, এটা হচ্ছে বেসিক্যালি বোনাস শেয়ার। অনেক সময় যদি আমার ক্যাশ না থাকে তাহলে হচ্ছে দিস ইজ ওয়ান ওয়ে অফ রিওয়ার্ডিং দ্য শেয়ার হোল্ডার্স, যে আপনি ইনস্টেড অফ ক্যাশ ডিভিডেন্ড you can declare bonus share. Bonus share shareholders can sell off the bonus shares and they can the manufacture dividend. তাহলে ডিভিডেন্ড ম্যানুফ্যাকচার কিভাবে করা যায় আমরা দুইটা ওয়েতে দেখলাম। একটা হচ্ছে কোম্পানি তার নিজের শেয়ার করলো, বাইব্যাক করে দেন হায়ার অ্যামাউন্টে ডিভিডেন্ড হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার শেয়ারের পরিমাণটা বা নাম্বার অফ শেয়ারস উইল বি রিডিউস। আর স্ক্রিপ শেয়ার কি, আমি বোনাস শেয়ার দিয়ে দিব, বোনাস শেয়ার দিয়ে দিলে তখন হচ্ছে ওইটাকে সেল করতে পারবে, বোনাস শেয়ার সেল করে সে ডিভিডেন্ড ম্যানুফ্যাকচার করবে। আমরা কি বুঝতে পারতেছি? জি জি স্যার। So what's the conclusion? Conclusion is MM are probably right despite their assumptions, but evidence also points to a clientele effect. দেখেন সবাই কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি কনক্লুশন করছে, ইভেন দিস বুক, যে সে বলছে MM are probably right, প্রথমে হচ্ছে হি সাপোর্টিং authorities support then despite their assumptions, but evidence also points to clientele effect. Evidence also clientele effect দেখা যায়। Perhaps the best a firm can do is establish a dividend policy and stick to it. আপনারা যারা কমেন্ট করতে চেয়েছিলেন, এখন this is মানে ball is at your court, floor is open. Which dividend policy you want to follow, that is up to you and up to your company's financial structure and overall policy. এটা আপনি আপনার মতন সেট করবেন, আপনার কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার কি, আপনার কোম্পানির ক্যাশ ফ্লো প্যাটার্ন কি, ওভারঅল মার্কেটের রিঅ্যাকশনটা কি, সব কিছু চিন্তা করে, এবং সিমিলার ইন্ডাস্ট্রি ট্রেন্ডও কিন্তু দেখতে হয়। মনে করেন ইট ইজ এ what does it call, it's a cement industry, so other cement industry are paying dividend and you are a cement industry, you are taking another theory, এটা হচ্ছে it doesn't go well with the investors. So আপনার আসলে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসও দেখতে হয়, দেখে দেন হচ্ছে আপনাকে একটা অপটিমাম একটা মডেল তৈরি করতে হবে। am I clear? জি স্যার। আমাদের মনে হয় আজকে আর ইয়া করা ঠিক হবে না, আজকে আমরা এখানেই শেষ করি। জি স্যার, আমরা অলরেডি হচ্ছে অনেক হয়ে গেছে, আর এটা পরেরটা শুরু করলে আসলে ওই যে অন্য আরেকটা টপিক শুরু করলে অনেক সময় লাগবে। সো লেটস কল ইট এ ডে, এবং আপনারা কিন্তু হালিম ভাইকে একটু কাইন্ডলি কন্টাক্ট করবেন বিকজ উইল নট বি এবল টু ফিনিশ ইট অফ টুমরো। ঠিক আছে, আপনাদের কোশ্চেনস বা কোনো কথা আছে কিনা? হ্যালো স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মানে কারো কোনো কথা বা কারো কোনো ইয়া? আজকে আর নেই, ম্যাথ আসলে আসবে আর কি, ম্যাথ আসলে আসবে, তাই না? আর আপনারা কষ্ট পেন না, সামটাইমস হচ্ছে আই ওয়াজ লিটল বিট হার্শ, কিন্তু আসলে আমি কি করব বলেন, এত তাড়াতাড়ি শেষ করতে হয়। কিছু এক্সকিউজ মি স্যার, এই সিনপসিসটা কি আমরা পেতে পারি স্যার? এই সিনপসিসটা কি স্যার, এই সিনপসিসটা কি স্যার আমরা পেতে পারি এখন? স্যার গ্রুপে দিয়ে দিয়েছে, এটা গ্রুপে আছে, গ্রুপে দেয়া আছে, দিয়েও দিয়েছি ওই যে ফেসবুকে। ওকে, থ্যাংক ইউ স্যার। So let's call it a day. Take care. Tomorrow we'll be seeing at the same time. Thank you sir. Thank you sir. Thank you sir. Assalamu alaikum sir. Assalamu alaikum.